নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরক খনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি শ্রদ্ধেয় লেখক আকাশদীপ গড়গড়ির কলমে একটি রোমহর্ষক থ্রিলার গল্প, যার নাম মৎস্যকন্যার রহস্যভেদ। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটি কেমন লাগলো। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। শনিবার সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। 1 ডিসেম্বর মাস, তার উপর হাড় কাঁপানো শীত। জানলার কাঁচ ভেদ করে যেটুকু রোদ ঘরে আসছে তাতে উষ্ণতার চেয়ে চাকচিক্যই বেশি। সমস্ত কলকাতা শহর যেন সেজে উঠতে শুরু করেছে সদ্য আগত ক্রিসমাসের আমেজে। লেপ মুড়ি দিয়ে আরও কিছুক্ষণ শুয়ে থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু হিমুদার হাঁকাহাঁকিতে বিছানা ছাড়তে হলো। আমি মুখে ব্রাশ গুঁজে বারান্দার আরাম কেদারাটায় হেলান দিয়ে বসতেই হিমুদা আমার দিকে আজকের খবরের কাগজটা ভাঁজ করে বাড়িয়ে দিয়ে বলল, মর্নিং অভিক, একবার এই খবরটা পড়ে দেখো তো। এই যে এইখানে। হিমুদা আমার রুমমেট। পার্ক স্ট্রিটের সিমেট্রিটার থেকে কিছু দূরে একটা পুরনো আমলের ফ্ল্যাটে এই রুমটা আমি আর হিমুদা শেয়ার করে রয়েছি, তাও প্রায় বছর 4 হয়ে গেল। হিমুদার ভালো নাম হেমেন্দ্র দত্ত, বয়স 33, লম্বা রোগা চেহারা, মাথায় সিঁথে করা চুল, দুটো ফোলা ফোলা চোখ আর একটা টিকালো নাক। নাকের নিচে কামানো গালের সাথে মানানসই পাতলা একটা গোঁফ। নাকের ডগায় সবসময় ঝুলে থাকে একটা গোল ফ্রেমের চশমা। কাছেই একটা প্রাইভেট কলেজে জুলজি পড়ায় হিমুদা। তবে ওর বইপত্র পড়ার খুব শখ, বিশেষ করে টেক্সট বুকের বাইরেও আরও নানা রকমের বিলুপ্ত বা অতীন্দ্রিয় প্রাণীর অস্তিত্ব নিয়ে হিমুদার আগ্রহের সীমা নেই। মাঝে মধ্যে রাত জেগে ওকে পুরনো পুঁথি বা বিদেশি কোনো জার্নাল পড়তে দেখি। সময় পেলেই কলেজের লাইব্রেরিটাতেই বেশিরভাগ সময় পাঠরত অবস্থায় আবিষ্কার করা যায় হিমুদাকে। খবরের কাগজে নিত্যদিনই নানা রকম অদ্ভুত খবর বেরোয়, আর সুযোগ পেলেই সেসব খবর কেটে নিজের একটা ডায়েরিতে আঠা দিয়ে আটকে সংগ্রহ করে রাখাটা হিমুদার একটা অন্যতম বাতি। হিমুদা বলে, দুনিয়ার যা কিছু আপাত দৃষ্টিতে অসম্ভব, তার আড়ালেই লুকিয়ে থাকে বিজ্ঞানের কোনো অজানা সত্য। আমি অলসভাবে খবরের কাগজটায় ভালো করে চোখ বোলাতে লাগলাম। বসিরহাট লাইনে টাকির সীমান্তে যে ছোট গ্রামটা আছে, সেখান থেকে গত কয়েক মাস ধরে বেশ কিছু ছোট ছোট বছরের ছেলেমেয়ের নিরুদ্দেশ হওয়ার একটা ছোট বুলেটিন বেরিয়েছে। লোকাল পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে। তাদের সন্দেহ স্থানীয় কোনো পাচারকারী চক্র গোপনে ভুলিয়ে ভালিয়ে ছোট ছোট ছেলে মেয়েগুলোকে ধরে নিয়ে গিয়ে বর্ডার সীমান্ত দিয়ে বাংলাদেশে চালান করে দিচ্ছে। কিন্তু পুলিশ কাউকেই এখনো অ্যারেস্ট করে উঠতে পারেনি। আমি এক চিলতে রোদ পিঠে মেখে গোল গোল চোখে হিমুদার দিকে তাকিয়ে বললাম, এরকম ছেলে চুরির ঘটনা তো গোটা কলকাতার বুকে আকছার ঘটে চলেছে। এই খবরটা নিয়ে তোমার এতটা উত্তেজনার কারণ কিন্তু আমি বুঝলাম না হিমুদা। এটা তো ক্রাইম রিপোর্টারের সাবজেক্ট, তোমার জুলজির তো নয়। হিমুদা মিটিমিটি হেসে চশমাটা নাকের ডগায় ঠেলে দিয়ে বলল, অভিক, অত ওপর ওপর ভেসো না। ওটা নয়, ওটা ঠিক ডান দিকে ছোট্ট করে যে আর্টিকেলটা বেরিয়েছে, আমার ইন্টারেস্টের জায়গা ওইখানেই আসল রহস্যটা দানা বাঁধছে। আমি আবার খবরের কাগজটায় বুঁদ হয়ে খবরটা পড়তে গিয়েই চমকে উঠলাম। পড়ার সাথে সাথে শীতের সকালে আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। টাকির স্থানীয় এক সংবাদদাতা লিখেছে, ওই এলাকায় ভোরবেলায় মাছ ধরতে গিয়ে ইছামতি নদীতে নাকি একটা অদ্ভুত জীবের সম্মুখীন হয়েছে একদল জেলে। কুয়াশাচ্ছন্ন নদীতে তারা যখন জাল ফেলছিল, তখন নাকি
জল ফুঁড়ে উঠে আসে বড় আকারের একটি মেয়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী যার কোমর থেকে নিচের অংশটুকু নাকি একটা বিশালাকার মাছের শরীরের মতো, সেই জীবটি কোনো সতর্কবার্তা ছাড়াই আক্রমণ করে মাঝ নদীতে জেলেদের নৌকোটা উল্টে ডুবিয়ে দিয়েছে। ভয়াবহ ব্যাপার হলো, একজন বাদে বাকি জেলেদের মৃতদেহ পরদিন নদীর চরে ভেসে ওঠে। তাদের মৃত্যু স্বাভাবিক নয়। মৃতদেহগুলো যখন উদ্ধার করা হয়, দেখা যায় তাদের বুক থেকে পেট অবধি নাকি কেউ অত্যন্ত ধারালো নখ দিয়ে চিরে ফালা ফালা করে দিয়েছে। যে ছেলেটি কোনো ক্রমে পালিয়ে বেঁচে ফিরেছে, সে বর্তমানে টাকি হাসপাতালে ভর্তি। সে প্রচণ্ড ট্রমার মধ্যে রয়েছে। জ্বরের ঘোরে সে নাকি এই অদ্ভুত মৎস্য মানুষের হিংস্র রূপের কথা এক নাগারে বর্ণনা করে চলেছে। তার বর্ণনা শুনে স্থানীয়দের মনে এক অজানা আতঙ্কের ছায়া নেমে এসেছে। কেউ আর ভোরে নদীতে যাওয়ার সাহস পাচ্ছে না। ভাগ্যবান ছেলেটির বক্তব্যে ঠিক কতটা সত্যতা আছে, আর ঘটনাটা কোনো অজ্ঞাত পরিচয় হিংস্র জলজ জন্তুর আক্রমণ কিনা, সেটা খতিয়ে দেখছে পুলিশ। আমি কাগজটা হিমুদার হাতে ফিরিয়ে দিয়ে অবাক গলায় বললাম, সিরিয়াসলি হিমুদা, এই একবিংশ শতাব্দীতে এই কলকাতার থেকে মাত্র 2 ঘন্টার ডিস্টেন্সে একটা ছোট্ট গ্রামের মধ্যে মারমেড দেখতে পাওয়াটা কি সত্যি সম্ভব? আমি নিজে এই প্রফেশনে ছিলাম তো। আমি জানি গ্রামের লোকেরা তিলকে তাল বানাতে ওস্তাদ। হয়তো কোনো বড় ডলফিন বা গাঙ্গেয় শুশুক জলে আটকে গিয়েছিল, আর তাতেই ভয় পেয়ে ওই ছেলেটা এসব আজগুবি গল্প ফাঁদছে। আমার কথা শুনে কিছুক্ষণ ঠোঁট কামড়ে ভেবে হিমুদা তার চশমাটা একবার মুছে নিল। তারপর গভীর স্বরে বলল, রাইট অভিক, তোমার পয়েন্টটা আমি ফেলে দিচ্ছি না, কিন্তু ওই ক্ষতগুলোর কথা ভাবো তো। পেট থেকে বুক অব্দি চিরে দেওয়া, এটা কোনো সাধারণ মাছ বা শুশুকের কাজ হতে পারে না। আর তুমি তো একসময় জার্নালিস্টের জব করেছো, তোমার নিশ্চয়ই চেনা জানা এমন কেউ থাকবে যে এই আর্টিকেলের রাইটারের সঙ্গে একবার আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবে। চোখে না দেখে কোনো কিছুই উড়িয়ে দেওয়া ঠিক নয়। হিমুদার জেদ আমি জানি। ও যখন কোনো কিছুর পেছনে লাগে, তখন তার শেষ না দেখে ছাড়ে না। আমি পকেট থেকে মোবাইলটা বার করে কন্ট্যাক্ট লিস্ট ঘাঁটতে ঘাঁটতে রাজাদার নাম্বারটা পেলাম। তিলোত্তমা নিউজে কাজ করার সময় রাজাদা রিলেশনশিপ ডিপার্টমেন্টে আমার সিনিয়র ছিল। বহু বছর পর ফোন করলে যা হয়, প্রথমে বেশ কিছুক্ষণ কুশল বিনিময় আর এদিক সেদিকের কথা হলো। অনেকক্ষণ এসব অপ্রাসঙ্গিক কথা বলার পর অবশেষে আসল কারণটা চেপে রাজাদার কাছে কথাটা পারলাম আমি। রাজাদাকে জিজ্ঞেস করলাম, টাকি বা হাসনাবাদ অঞ্চলে বর্তমানে ওদের হয়ে গ্রাউন্ড লেভেলে কারা কাজ করছে। রাজাদা ও প্রান্তে খানিক ভেবে নিয়ে বলল, অভিক, তুমি যখন এখানে কাজ করতে, তখন আমাদের তরফ থেকে হাসনাবাদ লোকাল রিপোর্টার কে ছিল মনে আছে তোমার? ওই যে রোগা মতো ছেলেটা, যার খবরের নেশা ছিল মারাত্মক। আমি একটু স্মৃতি হাতড়ে বললাম, হ্যাঁ, সম্ভবত জ্যোতির্ময়। কিন্তু ও কি এখনো ওখানেই পোস্টেড আছে? মানে গত 3 বছর ধরে ও এখনো ওখানে থেকেই রিপোর্টারের কাজটা চালিয়ে যাচ্ছে। স্ট্রেঞ্জ, ওর তো প্রমোশন হয়ে হেড অফিসে আসার কথা ছিল। রাজাদা ফোনের ওপার থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ অভিক, আর তাছাড়া আশা করি তুমি আজ সকালের কাগজে সেই অদ্ভুত মৎস্যকন্যার ব্যাপারটা পড়েছো। এইসব খবর জ্যোতির্ময় ছাড়া আর কে কভার করতে পারে বলে তোমার মনে হয়? ও এখন পাগলের মতো ওই ঘটনার পিছে ছুটছে। ওর ধারণা এটা কেবল গুজব নয়, এর পেছনে কোনো বড় রহস্য লুকিয়ে আছে। তাই তো। সেই কলেজে পড়ার সময় আমি আর জ্যোতির্ময় এক কলেজ থেকে জার্নালিজম নিয়ে গ্র্যাজুয়েট করেছিলাম। ও ছিল বরাবরই একটু খ্যাপাটে আর দুঃসাহসী। তারপর এদিক সেদিক ঘুরতে ঘুরতে শেষে তিলোত্তমা নিউজে এসে আবার ওর সাথে মোলাকাত হলো। বরাবরই একটু মোয়ার টাইপের ছেলে ছিল জ্যোতির্ময়। কোনো অদ্ভুত খবরের লিড খুঁজে পেলে সেটার শেষ না দেখে ও ছাড়ত না। রাত বিরেতে শ্মশানে পড়ে থাকা কিংবা কোনো পোড়ো বাড়িতে ক্যামেরা নিয়ে ঢুকে যাওয়া ছিল ওর রোজকার কাজ। নিউজ চ্যানেলে চাকরিটা ছেড়ে দেওয়ার পর ধীরে ধীরে যোগাযোগ নিভে এসেছিল ওর সাথে। রাজাদা, জ্যোতির্ময়ের ফোন নাম্বারটা থাকলে দিতে পারবে গো?
আসলে আগের মোবাইলটা শিয়ালদা স্টেশন থেকে চুরি হয়ে গেছিল কয়েক মাস আগে। সেই সাথে অনেক দরকারি কন্ট্যাক্টও হারিয়েছি। তোমার নাম্বারটা ডায়েরিতে লেখা ছিল ভাগ্যিস, তাই রক্ষে। রাজা তার নাম্বারটা পাঠিয়ে দিতেই আমি কল করার জন্য তৈরি হলাম। ফোনটা কান থেকে নামিয়ে দেখলাম হিমুদা ফোলা ফোলা চোখে এক মনে আমাকে পর্যবেক্ষণ করে চলেছে। ওর চেহারায় এমন একটা ভাব যেন কোনো দুর্লভ শিকারের হদিশ পেতে চলেছে। আমি সেদিকে আর চোখে তাকিয়ে রাজাদার দেওয়া নাম্বারটায় রিং করলাম। শীতের সকালের নিস্তব্ধ বারান্দায় ফোনের প্রতিটি রিং যেন প্রতিধ্বনি তুলছিল। প্রথমে কিছুক্ষণ রিং হয়ে কেটে গেল। ভাবলাম হয়তো কোনো অ্যাসাইনমেন্টে ব্যস্ত আছে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই উল্টো দিক থেকে আবার ফোনটা আসতেই আমি সেটা ধরে লাউডস্পিকারে দিয়ে বললাম, কিরে জ্যোতি, চিনতে পারছিস? আমি অভিক বলছি রে, সেই পুরনো তিলোত্তমা নিউজের অভিক। টানা 3 বছর পর যোগাযোগ। প্রথমে ও একটু হকচকিয়ে গেলেও পরক্ষণেই গলার স্বরে পুরনো বন্ধুত্বের ছোঁয়া ফিরে এলো। টুকটাক কিছুক্ষণ ওদিকের আবহাওয়া আর কুশল বিনিময় হওয়ার পর আমি ওকে মূল প্রসঙ্গে নিয়ে এলাম। আমি বললাম, আসলে আজ সকালে তিলোত্তমা নিউজের পেপারটায় একটা অদ্ভুত আর্টিকেল চোখে পড়ল, বুঝলি? ইছামতি নদীতে নাকি এক মৎস্যকন্যা মাঝ নদীতে জেলেদের নৌকো উল্টে তাদের বীভৎসভাবে হত্যা করেছে। আমি রাজাদাকে ফোন করেছিলাম সেটা পড়ে। রাজাদা তারপর জানালো সেটা নাকি তোর আর্টিকেল। তা হ্যাঁ রে জ্যোতি, খবরটা কি সত্যি নাকি কেবল কাগজের কাটতি বাড়ানো স্টান্ট, কোনটা? আমার কথা শুনে জ্যোতির্ময়ের গলার স্বর হঠাৎ গম্ভীর হয়ে এলো। ওপাশের কোলাহল যেন হঠাৎ থেমে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে ও বলল, অভিক, তুই তো সেই কলেজ ডেজ থেকে আমায় চিনিস। তুই তো জানিস খবরের সত্যতা নিয়ে আমি কতটা অবসেসিভ। তোর মনে হয় আমি আজ পর্যন্ত নিজে যাচাই না করে কোনো খবর ছাপার অনুমতি দেব? জেলেদের মধ্যে বুধন নামে যে ছেলেটা বেঁচে গিয়েছিল, সে নাকি মাঝ নদীতে এক অদ্ভুত জীবের দেখা পেয়েছে বলে দাবি করেছে। প্রথমে সংবাদকর্মী হিসেবে আমিও বিশ্বাস করিনি, ভেবেছিলাম হ্যালুসিনেশন। কিন্তু সেই অদ্ভুত জীবটাকে দেখতে পাওয়ার জন্য 2-3 রাত ধরে আমি কন্টিনিউ নদীর ধারে গিয়ে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে বসে থেকেছি। অবশেষে গতকাল রাতে আমি একটা অদ্ভুত দৃশ্য দেখি, যা আমার সারা জীবনের অভিজ্ঞতাকে ওলটপালট করে দিয়েছে। সৌভাগ্যবশত আমি দূর থেকে আমার মোবাইল ক্যামেরায় চাঁদের হালকা আলোয় কয়েকটা অস্পষ্ট ছবি তুলতে পেরেছিলাম। বিশ্বাস কর অভিক, মারমেইডস ডু এক্সিস্ট। জলকন্যা কেবল রূপকথার পাতায় সীমাবদ্ধ নয় রে। আমি চমকে উঠে বললাম, সে কি, তুই নিজের চোখে দেখেছিস? সত্যি বলছিস নাকি আবার আজকাল একা একা থেকে গাঁজা টাজা খাচ্ছিস তুই? হ্যাঁ, কই কি ছবি তুলেছিস হোয়াটসঅ্যাপে সেন্ড করতো দেখি, আমি একটু পরখ করে দেখি তো কি বস্তু সেটা। ফোনের ওপাশে জ্যোতির্ময় একটু রুক্ষস্বরে হেসে উঠল। ও বলল, অভিক, তুই আমাকে অনেকদিন ধরে চিনিস, কোনোদিন নেশা করতে দেখেছিস আমায়? আর তাছাড়া যে ছবি আমার কাছে আছে তা অত্যন্ত গোপনীয় এবং সেন্সিটিভ। এরকম রিস্ক নিয়ে সেটা আমি সোশ্যাল মিডিয়ায় বা হোয়াটসঅ্যাপে চালাচালি করতে পারবো না। একবার লিক হয়ে গেলে হিতে বিপরীত হতে পারে। বেটার হয় তুই একবার কাল সকাল সকাল আমার এখানে চলে আয়। টাকিতে এখন কুয়াশার যা খেল, আর কাল তো রোববার, তাই পূর্ণিমা। যদি তোর কপালে থাকে আগামীকাল রাতেই তোর মৎস্যকন্যাকে দেখার সৌভাগ্য হয়ে যেতে পারে। তবে নিজের রিস্কে আসিস। আমি এবার চোখ তুলে হিমুদার দিকে তাকিয়ে দেখি ওর চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা ফুটে উঠেছে। হিমুদা ইশারায় আমায় অনবরত হ্যাঁ বলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। আমি হিমুদার মনের ভাব বুঝতে পেরে জ্যোতিকে বললাম, আচ্ছা, আমার সাথে আমার এক রুমমেট যদি আসে কোনো সমস্যা হবে কি? নাম হেমেন্দ্র দত্ত, জুলজির প্রফেসর। এসব বিষয়ের অগাধ পাণ্ডিত্য, চিন্তা নেই, একদম ট্রাস্টওয়ার্দি। ওকেও সাথে নিয়ে আসছি তাহলে কাল। তোর রুমমেট যখন, তখন নো অবজেকশন। সকালের 9:05 হাসনাবাদ লোকালে উঠে আমাকে একটা ফোন করিস। আমি স্টেশনে তোদের জন্য ওয়েট করব। আর শোন, শীতের পোশাক সাথে রাখিস, নদীর ধার বলে কথা, ওখানে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা। আমি ফোনটা নামিয়ে রেখে একটু অবাক গলায় বললাম, অদ্ভুত ব্যাপার, এই একবিংশ শতকে কলকাতার থেকে ঢিলছোঁড়া দূরত্বে এরকম জলজ্যান্ত মারমেড, হেও সম্ভব?
হিমুদা, আমার কেন জানি না মনে হচ্ছে এর পেছনে না কোনো ধাপ্পাবাজি আছে, বুঝলে? আজকাল যা ফেক নিউজ আর ফটোশপের যুগ। হিমুদা আরামকে দাঁড়ায় হেলান দিয়ে পকেট থেকে তার 4 মিনারটা বার করে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া টেনে বলল, অসম্ভবের তো কিছু নেই ভাই অভিক। এই জিনিস যে নতুন তা তো নয়। এই যে তুমি যেটাকে ধাপ্পাবাজি বলছো, তার শিকড় কিন্তু অনেক গভীরে। উপরে মানুষের শরীর আর মাছেদের মতো নিচের শরীর নিয়ে এই মারমেডগুলো পূর্ব ইউরোপ, এশিয়া, আফ্রিকার মতো আরও বিশ্বব্যাপী লোককাহিনীতে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিয়েছে বহু আগে থেকেই। মধ্যযুগে যখন বিজ্ঞান আজকের মতো উন্নত ছিল না, তখন বিশাল আকায় তিমির সঙ্গে এদের তুলনা করা হতো। কয়েকশো বছর আগে বিশ্বের নানা প্রান্তের নাবিক আর উপকূলবর্তী শহরের বাসিন্দাদের কাছ থেকেও মারমেডদের মুখোমুখি হওয়ার ঘটনা শোনা যেত। কলম্বাসের ডায়েরিতেও কিন্তু এমন এক জলজ প্রাণীর উল্লেখ আছে, যদিও অনেকে সেগুলোকে ম্যানাটি বলে উড়িয়ে দেয়। হিমুদা জানলার বাইরের কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, সেই সময় প্রকাশিত একটা গল্পে হল্যান্ডে মৎস্যকন্যার সঙ্গে সাক্ষাতের কথা বর্ণনা করা ছিল। এমনকি এডওয়ার্ড স্নোয়ের সমুদ্রের অবিশ্বাস্য রহস্য আর কিংবদন্তীদের নিয়ে লেখা বইতেও তুমি এদের অস্তিত্বের স্পষ্ট ইঙ্গিত খুঁজে পাবে। এছাড়াও জাপানের ফুকুওকার একটি মন্দিরে 1222 সালে সমুদ্র উপকূলে এক মৎস্যকন্যার দেহাবশেষ আবিষ্কৃত হয়েছিল বলে জানা যায়। একজন পুরোহিতের নির্দেশে এর অস্থিগুলো অত্যন্ত সযত্নে সংরক্ষণ করা হয়েছিল। তিনি বিশ্বাস করতেন এই জীবটি জলের নিচের দিকে ড্রাগন দেবতার কিংবদন্তি প্রাসাদ থেকে এসেছিল। প্রায় 800 বছর ধরে সেই হাড়গুলো প্রদর্শন করানো হয় এবং সেখানকার মানুষ বিশ্বাস করে সেই হাড় জলে ভিজিয়ে সেই জল রোগ প্রতিরোধের কাজে ব্যবহার করা হয়। যদিও বৈজ্ঞানিকভাবে সেই দেহাবশেষের ডিএনএ পরীক্ষা করা সম্ভব হয়নি বলে এদের আসল রহস্যটা আজও অজানাই থেকে গেছে। আমি চোখ বড় বড় করে বললাম, ওরে বাবা হিমুদা, এত সব খবর তুমি জানলে কিভাবে? আমি তো জানতাম তুমি শুধু ব্যাঙ আর আরশোলা নিয়েই মেতে থাকো। হিমুদা মিটিমিটি হেসে বলল, 2012-তে অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলে একটা শো হতো, মারমেডস দ্য বডি ফাউন্ডেড। আমি বরাবর এই ব্যাপারগুলো নিয়ে আগ্রহী, তা তো তুমি জানো। এই শোটায় মহাসাগরগুলোতে সত্যিকারের মারমেডদের প্রমাণ সন্ধানের জন্য বিজ্ঞানীদের নতুন কায়দায় উপস্থাপন করে দেখানো হতো। আমি সেটা রেগুলার দেখতাম। ওটা ছিল একটা মকিউমেন্টারি, কিন্তু সেখানে দেখানো থিওরিগুলো বেশ জোরালো ছিল। যেমন ধরো অ্যাকুয়াটিক এপ হাইপোথেসিস, মানে আদিম মানুষের একটা অংশ হয়তো স্থলের বদলে জলেই থেকে গিয়েছিল। জ্যোতির্ময় যেটা দেখেছে সেটা বিবর্তনেরই সেই হারিয়ে যাওয়া কোনো ধারা হওয়াও কিন্তু অসম্ভব নয়। আমি একটু হেসে বললাম, সেসব তো বিদেশি কাহিনী, ওদের অ্যানাকন্ডা থেকে অ্যানাবেলা সবেতেই শিহরণ। কিন্তু এ যে খোদ কলকাতার থেকে হাত কয়েক দূরে হাসনাবাদ টাকিতে দেখা হবে, সেটা একটু খটকাচ্ছে আর কি। ইছামতির খোলা জলে বিলেতি মৎস্যকন্যা আসবে কেন? হিমুদা এবার একটু বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, সেই জন্যই তো আমি বলি, পড়াশোনা করো, পেপার কাটিংগুলো জমিয়ে রাখি যাতে তোমাদের মতো অবিশ্বাসী ছেলেদের বোঝাতে পারি। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। বলে হিমুদা উঠে গিয়ে আলমারি থেকে ওর বড় লাল চামড়ায় বাঁধানো পুরনো স্ক্র্যাপ বুকটা নিয়ে এলো। ধুলো ঝেড়ে পাতা উল্টে উল্টে আর্টিকেলগুলোয় আঙুল চালাতে চালাতে বলল, এই যে দেখো, সোশ্যাল মিডিয়ায় একটা লোক দাবি করেছে যে পাটনার গঙ্গা নদীর তীরে একটা মারমেড পাওয়া গেছে। আবার এই যে ওড়িশার উপকূলীয় রাজ্যের বাসিন্দারা একটা মারমেড দেখেছে বলে দাবি করেছে। গত বছর সেই ছবিটা খুবই ভাইরাল হয়েছিল। তারপরেই দেখো, ভাগলপুরের একটি ব্রেকিং নিউজ, গঙ্গা নদীতে একটি জীবন্ত মারমেডের সন্ধান পাওয়া গেছে, যার ওজন 100 কেজিরও বেশি। এর হাতের আঙুলগুলো নাকি একদম মানুষের মতো শক্ত আর নখগুলো তীক্ষ্ণ, যা দিয়ে অনায়াসে বড় শিকার ধরা যায়। অ্যান্ড এগেইন, এই জলপরি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে এক জেলের জালে ধরা পড়েছিল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নবী মুম্বাইতেও একবার একটা মারমেড দেখা গেছে বলে অনেকে দাবি করেছিল। একটু থেমে বুকটা সশব্দে বন্ধ করল হিমুদা। তারপর আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসিতে বলল, সুতরাং বুঝতেই পারছো অবিক, ইছামতির ঘটনাটা বিচ্ছিন্ন কিচ্ছু নয়। হয়তো কোনো অজানা বিবর্তনের সাক্ষী হতে চলেছি আমরা। আমি একটা শ্বাস ছেড়ে বললাম,
যাই, আজকের বাজারটা বরং করে আসি। কাল সকাল 9:05 ট্রেন। জ্যোতির্ময়ের ছবিগুলো দেখলেই আসল ব্যাপারটা বোঝা যাবে। আর যদি বাজারে মাছ কিনতে গিয়ে সেই জায়গায় জ্বলন্ত মৎস্যকন্যা হ্যালুসিনেট করি, তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে হিমুদা। আমার রসিকতা শুনে হিমুদা সশব্দে হেসে উঠল, কিন্তু ওর চোখের দৃষ্টিতে তখন অন্য এক গভীর চিন্তার প্রতিফলন দেখতে পাচ্ছিলাম। রবিবার শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকালে চেপে যখন টাকি রোড স্টেশনে নামলাম, তখন বেশ বেলা হয়ে গেছে। ট্রেনের কামরায় গাদাগাদি ভিড় ছিল না ঠিকই, কিন্তু হিমুদা সারাটা পথ জানলা দিয়ে বাইরে তাকিয়ে অদ্ভুত সব তত্ত্ব আওড়ে গেছে। টাকি ইছামতি নদীর তীরে অবস্থিত। ইছামতি নদীর ওপারে বাংলাদেশ, এক সুদীর্ঘ সীমানা যা কেবল জলের দ্বারা বিভক্ত। একসময় এটা বর্ধিষ্ণু জমিদারদের দেশ ছিল। সেই সময় টাকিতে যে প্যালেসগুলো ছিল সেগুলো এখন জরাজীর্ণ অবস্থায় ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানের বিখ্যাত গোলপাতার জঙ্গলে অভ্যন্তরে আকর্ষণীয় ক্যানিপি জঙ্গল পথের অভিজ্ঞতা এক কথায় অনন্য। প্রায় বছর 4 আগে একবার এই অঞ্চলে এসেছিলাম, কিন্তু আজকের পরিবেশটা যেন একটু গুমট। জ্যোতির্ময় স্টেশনে আমাদের নিতে এসেছিল। প্ল্যাটফর্মে ওকে দেখে চিনতে একটু সময় লাগলো। চেহারাটা আগের থেকে আরও যেন বেশ খানিকটা শুকিয়ে গেছে। চোখের নিচে কালি আর গালের হাড়গুলো বেরিয়ে এসেছে। মনে হলো কয়েক রাত ওর ঠিকমতো ঘুম হয়নি। হিমুদার সাথে জ্যোতির্ময়ের আলাপ করাবার পর স্টেশন থেকে আমরা একটা টোটো ভাড়া করলাম। সকাল থেকে পেটে তেমন কিছু পড়েনি, তাই বেশ খিদেও পেয়েছিল। জ্যোতির্ময়কে সে কথা বলাতে ও পথের মাঝে একটা পুরনো পরোটার দোকানে টোটো দাঁড় করালো। দোকানের চারপাশটা বেশ ছিমছাম, সামনের উনুনে টকবক করে চা ফুটছে। আমরা চা আর 3 প্লেট পরোটা তরকারির অর্ডার দিয়ে ভিতরের একটা কাঠের বেঞ্চে এসে বসলাম। দোকানি ছেলেটা একে একে আমাদের সামনে মাটির ভাঁড়ে গরম গরম চা দিয়ে গেল। চায়ে চুমুক দিতে দিতেই স্বাভাবিকভাবে মারমেইডের প্রসঙ্গ উঠল। দোকানের বাকি খদ্দেররা দূরে থাকায় জ্যোতির্ময় কথা বলার সুযোগ পেল। ও এদিক ওদিক সতর্কভাবে তাকিয়ে পকেট থেকে ওর মোবাইলটা বার করল। ফোনের গ্যালারি খুলে একটা ছবি হিমুদার সামনে মেলে ধরে চাপা গলায় বলল, অভিক, এই ছবিটার কথা আমি এখনো কোথাও লিখিনি, শুধু সেই আর্টিকেলটাই লোককাহিনীর উল্লেখ ছাড়া। মিডিয়ার ভিড় বেড়ে যাওয়ার আগে আমি কেসটা নিজে ইনভেস্টিগেট করতে চাইছিলাম। টাকির বাচ্চা চুরির কেসটা নিয়ে ইতিমধ্যেই পুলিশ খুব কড়াকড়ি বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে এদেশে স্মাগলিং এই সময়টা খুব বেড়ে যায়। এমনিতেই গোটা এলাকা এক অজানা আতঙ্কে অস্থির। সন্ধে হলেই আর কেউ বাড়ির বাইরে বেরোয় না। চারিদিকে এক থমথমে নিস্তব্ধতা। এর মধ্যেই আবার ওই বুধনদের নৌকাডুবির ঘটনাটা যেন আগুনে ঘি ঢেলে দিল। গ্রামের মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে নদী দেবীর অভিশাপ লেগেছে। জ্যোতির্ময় একটু থামল, তারপর আবার বলতে শুরু করল, আমিও তককে তককে ছিলাম। কয়েকজনের মুখে এই মারমেইডের কথা শোনার পর গত পরশু রাতে আমি নিজে চুপি চুপি রাত 1:30 নাগাদ গোলপাতার জঙ্গল পেরিয়ে ইছামতি নদীর চরে পৌঁছে অপেক্ষা করতে থাকি। চারিদিক নিকষ কালো অন্ধকার, শুধু নদীর জলের ছলছল শব্দ। অনেকক্ষণ পর হঠাৎ আমি জলের মধ্যে একটা তীব্র হুলুস্থুলুর শব্দ পেয়ে পকেট থেকে মোবাইলটা বার করে ক্যামেরায় পটাপট কয়েকটা ছবি তুলতে লাগলাম। কিছু একটা বিশাল বড় জীব জলের মধ্যে দিয়ে আমার দিকে এগিয়ে আসছিল, সেটা বুঝতে পারছিলাম। হঠাৎ আমার খুব কাছেই একটা শরীর যেন জলের উপর লাফ মেরেই আবার জলে ডুবে গেল। কয়েক মুহূর্তের জন্য মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় খুব আবছা দেখছিলাম আমি। তার শরীরের উপরের অংশটা একটা ফ্যাকাশে রঙের মেয়ের শরীর হলেও কোমরের নিচ থেকে মাছের মতো মোটা মোটা আঁশে ঢাকা। হঠাৎ আমার ডান দিক থেকে একটা তীক্ষ্ণ জান্তব চিৎকার ভেসে এলো। সেটা মানুষের নয়, আবার কোনো পরিচিত পশুরও নয়। সাথে সাথে মনে হলো আমার হাত 3 দূরে জল থেকে একটা বিশালাকায় কালো পাহাড়ের মতো শরীর লাফিয়ে উঠে আমার দিকে ধেয়ে এলো। বিশ্বাস কর অভিক,
সে চিৎকার এতটাই ভয়ঙ্কর যে শুনে আমার রক্ত জল হয়ে এলো। মনে হলো কোনো আদিম দানব যেন আমায় টেনে হিঁচড়ে জলের নিচে নিয়ে যাবে। আমি ক্যামেরা ট্যামেরা বন্ধ করে দুদ্দার করে সেখান থেকে ছুটে পালিয়ে এলাম। উফ, সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। লক্ষ্য করলাম কথা বলতে বলতে জ্যোতির্ময়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওর চোখে মুখে আর গলার স্বরে একটা অব্যক্ত আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। হিমুদা কোনো কথা না বলে খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটা দেখল। ওর চশমাটা নাকের ডগায় আরও একটু ঝুলে পড়েছে। হিমুদা এক মনে ছবিটা দেখে আমার দিকে মোবাইলটা এগিয়ে দিল। তারপর চায়ে শেষ চুমুক দিয়ে আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, ছবিতে যে মৎস্যকন্যার আবছা ছবিটা দেখা যাচ্ছে সেটা ঠিক পিছনে আর একটা একই রকম দেখতে কিন্তু আকারে বেশ বড় একটা শরীর, বুঝতে পারছো অভিক? আমি খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটা দেখছিলাম। শীতের ঝাপসা সকালে ট্রেনের ধকলের পর এই ছবিটা যেন আমার স্নায়ুগুলোকে আবার টান টান করে দিল। ফ্ল্যাশলাইটের আবছা মতো আলোয় যে জীবটিকে জলের উপর লাফিয়ে উঠতে দেখা যাচ্ছে সেটার সাথে কিছুক্ষণ আগের বলা জ্যোতির্ময়ের বর্ণনা হুবহু মিলে যাচ্ছে। আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত খেলে গেল। আমি ছবিটা জুম করে আলো ভালো করে দেখে অবাক গলায় বললাম, এ কি? এ তো পেছনে আরও একটা শরীর আছে বলে মনে হচ্ছে। মাই গড, যদি ভালো করে দেখ, প্রথমটার থেকে এটার গঠন অনেক বেশি চওড়া আর পেশিবহুল, সম্ভবত মেল স্পিসিস বলে মনে হচ্ছে। জ্যোতির্ময় তড়িৎ বেগে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে আবার ভালো করে দেখতে লাগলো। ওর মুখ ভয়ে সাদা হয়ে এসেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। ও হয়তো আতঙ্কে আগে খেয়ালই করেনি যে সেদিন রাতে ও একা ছিল না, জলের তলায় আরও বড় কোনো বিপদ ওঁত পেতেছিল। হিমুদা চায়ে শেষ চুমুক দিয়ে শান্তস্বরে বলল, আমাদের গ্রহের বেশিরভাগ অংশ নীল জলে ঢাকা, তাই এদের অস্তিত্ব নিয়ে এত আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই অভিক। আমরা আকাশ নিয়ে যতটা জানি, সমুদ্রের গভীরতা নিয়ে তার 10% জানি না। বহু শতাব্দী আগে থেকে সমুদ্রগুলোর গর্ভে রহস্যময় বড় বড় সব সাপ আর মারমেডরা লুকিয়ে থাকে বলে বিশ্বাস করা হয়। লোককাহিনীগুলিতে মৎস্য পুরুষেরা মেরাইন নামে পরিচিত। এরা মাঝ সমুদ্রে ঝড় বৃষ্টি তৈরি করে জাহাজ ডুবিয়ে নাবিকদের হত্যা করার জন্য কুখ্যাত ছিল। এরা মোটেও আমাদের জলপরীদের গল্পের মতো কোমল নয়, বরং এরা খুব হিংস্র হয়। স্কটল্যান্ডের উপকূলে থাকা আউটার হেব্রাইডে একবারই মেরেনদের দেখা পাওয়া গিয়েছিল। নীল রংযুক্ত ত্বক আর ধূসর দাড়ি বাদ দিয়ে সাধারণ পুরুষদের মতোই এদের চেহারা, শুধু কোমর থেকে নিচের অংশ মাছের শরীরের মতো। এদের বলা হয় ব্লু মেন অফ দ্য মেঞ্চ। যাই হোক, মৎস্যকন্যাদের সঙ্গে মিলে এদের একসঙ্গে মার্কোফল বলা হয়। হিমুদা চশমাটা একবার মুছে নিয়ে আবার শুরু করল, মারমেডদের কিংবদন্তি আর পৌরাণিক কাহিনীগুলির ইতিহাস কিন্তু দীর্ঘকাল ধরে চলে আসছে। প্রাচীন মেসোপটেমিয়ার ব্যাবিলনীয় মাছেদের দেবতা এরা ছিলেন এক মাছ মানুষ। তেমনি গ্রিক দেবতা ট্রাইটন ছিলেন একজন মারমেড ফিগার, যিনি সমুদ্রের উত্তাল ঢেউ নিয়ন্ত্রণ করতেন। অ্যাডাডিদের দেবী আতরগাতিস দুর্ঘটনাক্রমে একজন মানুষকে হত্যা করে ফেলার পর অনুতপ্ত হয়ে জলে ঝাঁপ দেন এবং নিজেকে মারমেডে রূপান্তরিত করেছিলেন। গ্রিক পৌরাণিক কাহিনীতে এই প্রাণীগুলির অস্তিত্ব ছিল, তাদের সাইরেন বলা হতো। সাইরেনগুলোর কথা হোমারের ওডিসিতে তোমরা পাবে। এরা এদের আকর্ষণীয় সৌন্দর্য আর মোহময়ী গান দিয়ে নাবিকদের প্রলুব্ধ করে জাহাজকে পাথরের পাহাড়ে ধাক্কা খাইয়ে জলে ডুবিয়ে মারত। ঠিক এই সময় দোকানের ছেলেটি আমাদের সামনে গরম গরম পরোটা আর আলুর তরকারি দিয়ে গেল। খিদের চোটে পরোটার সুগন্ধে জিভে জল এলেও মনের মধ্যে একটা অস্বস্তি দানা বাঁধছে। জ্যোতির্ময় খেতে খেতে সম্ভ্রমের গলায় প্রশ্ন করল, বাপরে, আপনি তো মারমেডদের নিয়ে রীতিমতো রিসার্চ করে ফেলেছেন মশাই। স্যালুট আপনাকে, ইন্টারেস্টিং। আর কি কি জানেন এদের ব্যাপারে? মানে এদের খাদ্যাভ্যাস বা স্বভাব সম্পর্কে কোনো ধারণা?
হিমুদা একটা পরোটার টুকরো মুখে পুরে হেসে বলল, জাপানি কিংবদন্তিদের কাপ্পা নামে এক মৎস্য মানবের সংস্করণ রয়েছে। জাপানের হ্রদ উপকূল এবং নদীগুলিতে এরা বাস করত। এদের পিঠে মাছেদের মতো পাখনা, আঁশ আর কচ্ছপের মতো খোল থাকে। কাপ্পা কখনো কখনো মানুষদের সঙ্গে যোগাযোগ করে আর তাদের সঙ্গে জীবন মৃত্যুর নানান গেম খেলে। এই গেমগুলো চ্যালেঞ্জ হেরে যাওয়ার শাস্তি হলো মৃত্যু। কথিত আছে কাপ্পা তাজা শশা আর ছোট ছোট মানুষের বাচ্চাদের রক্ত খেতে খুব পছন্দ করে। মেনলি লোকগাথায় মারমেডদের প্রায়শই দুর্ভাগ্য আর মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে। পুরনো গল্পগুলোতে মাঝ নদীতে আচমকা ঝড় তৈরি করা আর কাঠামোগতভাবে জাহাজ ভাঙার জন্য প্রায়শই এদের দোষারোপ করা হয়। তবে অন্য অনেক সংস্কৃতিতেই মারমেডদের ভালো প্রাণী হিসেবেও দেখা হতো। তারা অনেক সময় ডুবন্ত মানুষকে বাঁচিয়ে গুডলাক এনেছে। এমনকি মানুষের সঙ্গে মৎস্যকন্যার প্রেম কাহিনীও লোককথায় বেশ জনপ্রিয়। কিন্তু ইছামতির এই ঘটনাগুলো কিন্তু মোটেই প্রেমের ইঙ্গিত দিচ্ছে না। এতটুকু বলে চুপ করল হিমুদা। আমি একটু ভেবে বললাম, তার মানে একটা ব্যাপার বোঝা গেল যে এখানে একটা নয় একাধিক মারমেডদের অনধিকার প্রবেশ ঘটেছে। এনিহাও হয়তো সমুদ্র থেকে পথ ভুল করে ইছামতির মিষ্টি জলে ঢুকে পড়েছে, আর তারা আসার পর থেকেই এই অঞ্চলে বাচ্চা চুরির কেসগুলো বেড়েছে। হিমুদা, কাপ্পাদের কথা যেটা বললে সেটা কানেক্ট করলে তো ভয়ঙ্কর একটা থিওরি দাঁড়ায় গো। তার মানে দুটো ঘটনা কানেক্টেড। এই মারফকলরাই কি বাচ্চাগুলোকে টেনে নিয়ে যাচ্ছে? এখন শুধু আমাদের নৈশ অভিযানের অপেক্ষা, তাহলেই গোটা ব্যাপারটা পরিষ্কার হবে। যদি সত্যিই ক্যামেরায় ওদের বন্দি করতে পারি, তবে এটা একটা ধামাকাদার ব্রেকিং নিউজ হতে চলেছে। ক্যান ইউ ইম্যাজিন জ্যোতি? জ্যোতির্ময় বেশ চিন্তিত মুখে আমার দিকে তাকালো। ওর সাংবাদিক মন হয়তো ইতিমধ্যেই কোনো বড় বিপদের আঁচ পাচ্ছিল। হিমুদা তখন চোখ বুজে এক মনে পরোটা চেবাচ্ছিল। আমার কথা শুনে বিড়বিড় করে বলল, তার আগে আরও একটা কাজ আছে ভাই অভিক। শুধু ছবি দেখে তো আর থিওরি বানানো যায় না। আমাদের আজ একবার ফেরার পথে বুধনের সঙ্গে দেখা করাটা প্রয়োজন। একমাত্র প্রত্যক্ষদর্শী পারে গল্পের ফাঁকগুলো ভরাট করতে। তারপর মিষ্টি করে হেসে গলাটা একটু মোলায়েম করে বলল, জ্যোতির্ময়, তুমি তো এই এলাকার লোকাল রিপোর্টার, ওর বিশ্বাসভাজন। আশা করি বুধনের সঙ্গে একটা ছোট্ট সাক্ষাৎকার করিয়ে দিতে তোমার খুব একটা অসুবিধা হবে না। গ্রামের শেষ প্রান্তে ইছামতির তীর বরাবর জেলেপাড়ার বস্তি শুরু হয়েছে। মাটির দেওয়াল আর খড়ের চালের ঘরগুলো সার দিয়ে দাঁড়িয়ে। প্রধানত এই ইছামতি নদীকে কেন্দ্র করেই এদের জীবিকা নির্বাহ হয়। শীতের দুপুরেও জেলেরা কেউ জাল সারাই করছে, কেউ বা নৌকোয় আলকাতরা মাখাচ্ছে। এলাকায় খোঁজ নিয়ে বুধনের ঘরটা খুঁজে পাওয়া গেল ঠিকই, কিন্তু ওর বৃদ্ধা মা জানালেন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পরেই নাকি বুধন ছিপ নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েছে। ঘরে চাল ডাল বাড়ন্ত। গত বছর এই ইছামতি নদীতেই বুধনের বাপ ডুবে মারা গেছে। সেই থেকে মা ছেলের খুব কষ্টে দিন কাটছে। হিমুদা আসার আগে বুধনের জন্য বেশ কিছু তাজা ফল কিনে নিয়ে গিয়েছিল। সেইগুলো আর 500 টাকার দুটো নোট বুধনের মায়ের হাতে গুঁজে দিয়ে হিমুদা বলে গেল, সন্ধ্যাবেলায় বুধন ফিরলে আমরা আবার আসব ওর সাথে কিছু কাজের ব্যাপারে কথা বলতে। টোটোতে ফেরার পথে হিমুদা কেমন গুম মেরে বসে কি যেন ভাবতে লাগলো এক মনে। একটা কথাও বলল না। ওর কপালে ভাঁজ আর চশমার ফাঁক দিয়ে স্থির দৃষ্টি দেখে বুঝলাম মাথার ভেতরে কোনো নতুন বৈজ্ঞানিক ছক কষছে ও। টাকিতে বেশ কয়েকটা বেসরকারি গেস্ট হাউস রয়েছে। এখানে এরকমই একটি জায়গা হলো একটি বাগান বাড়ি। পিকনিকের জন্য শীতকালে এখানে বেশ ভিড় হয়। এখানে একটা সুন্দর পুকুর, বাচ্চাদের খেলার জন্য উন্মুক্ত লন, একটা মন্দির, একটা ছোট শিল্পকলা সংগ্রহ এবং এসি রুমের মতো সমস্ত আধুনিক সুবিধে রয়েছে। শীতের দুপুরে পর্যটকদের কলরবে জায়গাটা বেশ মুখরিত ছিল। এই বাগান বাড়িটা ছাড়িয়ে বেশ কিছুটা সামনে চলে এলেই জ্যোতির্ময়ের একটা ছোট ছিমছাম একলা আবাসন। চারিদিকে প্রচুর গাছপালা থাকায় জায়গাটা বেশ নির্জন। ইছামতি নদী
জ্যোতির্ময়ের বাড়ি থেকে মিনিট 20 হাঁটা পথ। আমরা ফেরার সময় বাইরের হোটেল থেকে মাছ ভাত খেয়েই ফিরেছিলাম। জ্যোতির্ময়ের ঘরের নরম বিছানায় গা এলিয়ে দিতেই ট্রেনের ধকল আর শীতের দুপুরের আমেজে ঘুমে চোখ বুজে এলো আমার। নাকে একটা কড়া নিকোটিনের গন্ধ যেতেই ধড়মড়িয়ে বিছানায় উঠে বসে দেখলাম বাইরে অন্ধকার ঘন হয়ে এসেছে। আস্তে আস্তে শীতের কুয়াশা সমস্ত এলাকার উপর সন্ধ্যের চাদর জড়িয়ে দিচ্ছে। জানলার বাইরে তাকালে শুধু ধূসর ধোঁয়াশা আর ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হিমুদা আর জ্যোতির্ময় তৈরি হয়েই বসে আছে। সিগারেট ধরিয়ে নিজেদের মধ্যে আজকের নৈশ অভিযান নিয়ে আলোচনা করছে। ঘরটা ধোঁয়ায় ভরে গেছে। আমি উঠে পড়েছি দেখে হিমুদা আমার দিকে তাকিয়ে অল্প হেসে বলল, এই তো অভিক, ঘুম হলো? বেশ বেশ, এবার ঝটপট তৈরি হয়ে নাও। বুধনের সঙ্গে দেখা করতে যেতে হবে কিন্তু একবার, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। তবে সাবধানে থেকো, আজকের রাতটা কিন্তু সাধারণ রাত নয়। আমরা বাইরে চা বিস্কিট খেয়ে নেব, কি বলো জ্যোতির্ময়? বুধনের বাড়ি পায়ে হেঁটে পৌঁছতে লাগলো প্রায় 40 মিনিট। এ তল্লাটে মনে হয় খুব তাড়াতাড়ি সন্ধে নামে। লোকবসতি পেরিয়ে নদীর ধারের রাস্তাটা বেশ থমথমে। আকাশে ঝকঝকে পূর্ণিমার একটা চাঁদ উঠেছে। সেই দুগ্ধ শুভ্র আলোয় পথঘাটে যেন একটা রহস্যময় পরিবেশের সৃষ্টি হয়েছে। ঝোপঝাড়ের ছায়াগুলো আজ যেন বেশি বড় আর কিম্ভূত দেখাচ্ছে। বুধনের মা আমাদের কথা ছেলেকে আগেই বলে রেখেছিলেন। আমরা যেতেই বুধন ম্লান মুখে আপ্যায়ন করে ঘরে নিয়ে গিয়ে বসালো। বয়স আন্দাজ 21, রোগা শক্ত সামর্থ্য চেহারা, গায়ের রং তামাটে শ্যামলা, মাথায় একরাশ অবিন্যস্ত কালো চুল, গলায় আর হাতে একগাদা জংলি লতাপাতা আর তাবিজ মাথা। হয়তো সেই রাতে স্মৃতি ভুলতে কোনো ওঝার শরণাপন্ন হয়েছিল। ওর সরু সরু চোখে বোঝাই করা রয়েছে আর একটা সকাল দেখার স্বপ্ন আর চাপা উত্তেজনা। জ্যোতির্ময় আমাদের সবার পরিচয় করিয়ে দেওয়ার পর হিমুদা সরাসরি সে রাতের অ্যাক্সিডেন্টের কথাটায় চলে এলো। লক্ষ্য করলাম বুধনের মুখে একটা চাপা আতঙ্ক মেশানো অস্বস্তি ফুটে উঠল। ও যেন আবার সেই নরকে ফিরে যাচ্ছে। ধীরে ধীরে সে রাতের সমস্ত ঘটনা খুলে বলল বুধন। সে আর তার জনা 5 বন্ধু মিলে রোজ ভোর রাতের দিকে ইছামতি নদীতে মাছ ধরতে যায়। ওই সময়টায় বেশি মাছ জালে ধরা পড়ে। সেই রাতে জালে বেশ পোক্ত টান লাগার পর বুধনরা বেশ কষ্ট করে সেটাকে উপরে তুলে দেখে ওদের জালে যে জীবটি জড়িয়ে পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, এই রকম জীব ওরা এ তল্লাটে কোনোদিনও দেখেনি। প্রাণীটার ঊর্ধ্বাঙ্গ নারীর, কিন্তু নিম্নাঙ্গ মাছের মতো। ঠিক যেন কোনো রূপকথার জীব বাস্তবে উঠে এসেছে। বুধনদের দলের মধ্যে তখন এক অর্ধমৃত মৎস্যকন্যার অধিকার নিয়ে জোর বিবাদ লাগলো। বুধন অনেকবার বলা সত্ত্বেও ওরা কেউ জীবটার অধিকারবোধের দাবি থেকে সরে দাঁড়ালো না। কেউ সেটা বাজারে বিক্রি করবে বলছিল, কেউ বা অন্য কিছু। ঝগড়া যখন সপ্তমে, তখন ওরা নাকি জলের মধ্যে একটা তীব্র হুলুস্থুলু শব্দ টের পায়। হঠাৎ একটা তীক্ষ্ণ জান্তব শব্দে ওদের নৌকোটা পর্যন্ত কেঁপে ওঠে। ওরা ভয় পেয়ে ডাঙার দিকে ফেরার উপক্রম করতেই হঠাৎ জলের মধ্যে থেকে একটা বিশাল পাহাড়ের মতো কালো দানব বেরিয়ে এসে ওদের নৌকোটাকে তাড়া করে। বুধন বুঝতে পেরেছিল যে ওদের নৌকোয় জালে ধরা পড়া এই মৎস্যকন্যার খোঁজেই বোধহয় এই ভয়ঙ্কর প্রাণীটার রোষের মুখে ওরা পড়েছে। বুধন সেই সময় কায়দা করে জালের বাঁধন খুলে মৎস্যকন্যাটিকে আবার জলে পাঠিয়ে দেয় ঠিকই, কিন্তু শেষ রক্ষা হলো না। মাঝ নদীতেই প্রাণীটা ওদের ছোট ডিঙি নৌকোটা উল্টে দেয়। প্রাণীটার নাকি বিভৎস শক্তি, বিশাল বড় শরীরে চকচকে ধারালো দাঁত আর গনগনে লাল চোখের জলজ দানবটার গোটা শরীরটা নাকি কালো আঁশে ঢাকা। ওটা কোনো মৎস্যকন্যা নয়, ওটা ছিল একটা যমদূত। এক এক করে নাকি বুধনের চোখের সামনেই জন্তুটা ওর বাকি সহকর্মীদের দাঁতে করে ছিঁড়ে ফালা ফালা করে দিচ্ছিল। বুধন ভালো সাঁতার জানে। কোনো মতে জলের তলায় ডুব সাঁতার দিয়ে অদ্ভুত জীবটার নজর এড়িয়ে তীরে এসে পৌঁছেই আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। পরে যখন ও চোখ খোলে তখন ও দেখে যে সরকারি হাসপাতালের বেডে শুয়ে আছে।
বোধনের বিবরণ শুনতে শুনতে আমার গোটা শরীরে একবার যেন কাঁটা দিয়ে উঠল। হিমুদা কিছুক্ষণ চুপ করে থেকে বুধনকে ধন্যবাদ দিয়ে উঠে দাঁড়াতেই ও পথ আগলে দাঁড়ালো। আমাদের মুখে আজ রাতের নৈশ অভিযানের কথা শুনে বুধনের গরম রক্ত ফুটে উঠেছে। ওর চোখে তখন হারানো বন্ধুদের জন্য শোকের চেয়েও বড় হয়ে উঠেছে প্রতিশোধের নেশা। ঘরের কোনায় একটা লোহার তৈরি সোঁচালো হারপুনের মতো দেখতে অস্ত্র ছিল। এটা দিয়ে সাধারণত জেলেরা বড় বড় জলজ প্রাণী বা বাঘাইয়ের মাছ শিকার করে। সেটা সজোরে হাতে চেপে ধরে হিমুদার দিকে তাকিয়ে জ্বলন্ত চোখে বুধন বলল, ও আমার দোস্তদের মেরে দিয়েছে, আমি এর বদলা চাই। মাস্টারদা, আমারও তোমাকে সাথে নিয়ে চলো। আমি জলের ছেলে, তোমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যাব। ওই শয়তান দেওকে আমি জ্যান্ত ছাড়বো না। ছেলেটার সাহস আর মনোবল দেখে বেশ অবাক হলাম আমি আর জ্যোতির্ময়। হিমুদা একবার হেসে বুধনের পিঠ চাপড়ে দিল, যেন ওর সাহসের স্বীকৃতি জানালো। ভেতরের ঘর থেকে বুধনের মা থালায় করে গরম গরম লুচি আর আলুর দম বানিয়ে নিয়ে এলো আমাদের জন্য। হিমুদা একটা লুচির টুকরো মুখে পুরে বলল, ফার্স্ট ক্লাস। খিদে পেটে লড়াই হয় না। আমরা ঠিক রাত 10টায় এখান থেকে যাত্রা শুরু করব। বুধন আমাদের পথ চিনিয়ে নিয়ে যাবে। বুধনদের ঘরে একটাই জানলা, সেটা দিয়ে এখন কনকনে ঠান্ডা এক ঝটকা বাতাস এসে গোটা ঘরটার তাপমাত্রা যেন আরও খানিকটা কমিয়ে দিয়েছে। মনে হচ্ছে প্রকৃতিও যেন আমাদের সাবধান করছে। আজ পূর্ণিমা। ঝকঝকে চাঁদের জ্যোৎস্নার আলো ধরে ঘন গোলপাতার জঙ্গলের মধ্যে দিয়ে পথ দেখিয়ে ইছামতির চরের পেছনের দিকটায় নিয়ে চলেছে বুধন। চারপাশটা এত নিঝুম যে আমাদের পায়ের তলায় শুকনো পাতার মর্মর শব্দটাও যেন কামানের গোলার মতো বাজছে। বুধনের হাতে সেই লোহার তৈরি তীক্ষ্ণ হারপুনটা চাঁদের আলোয় মাঝে মাঝে চকচক করে উঠছে। হারপুন মূলত একটি লম্বা কাঁটাযুক্ত বর্ষা, যা তিমি, বড় মাছ বা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী শিকার করতে ব্যবহৃত হয়। ওর ঠিক পেছনে হিমুদার হাতে জ্বলছে একটা বেশ বড় 1.5 ব্যাটারির টর্চ। পথে আসার আগে বেশ কিছুক্ষণ মোবাইলে স্কুলের বন্ধু দুর্জয় দেবনাথের সাথে গম্ভীর গলায় সম্পূর্ণ ব্যাপারটা আলোচনা করছিল হিমুদা। দুর্জয়বাবু এখন কলকাতা হোমিসাইড ডিপার্টমেন্টের নামকরা ডিটেকটিভ অফিসার। সেবার কলকাতা কাঁপিয়ে বেড়ানো কুখ্যাত সিরিয়াল কিলার পরাগ দত্তকে এনকাউন্টারে মারার খবরটা বেশ ফলাও করেই সবকটা নিউজ পেপার কভার করেছিল। সে সময় আমি চুটিয়ে জার্নালিস্টের কাজ করছি, কাজেই আমি নিজে গিয়েছিলাম ভদ্রলোকের ইন্টারভিউ নিতে। সাংবাদিকতার জীবনে কম তো পুলিশের লোক দেখিনি, কিন্তু এ ভদ্রলোক যেন একেবারেই আলাদা। দু চোখে সবসময় ঝিলিক দিয়ে যাচ্ছে তীক্ষ্ণ বুদ্ধির ধার, অনেকটা ওই হিমুদার চোখের মতোই। এই তো মাস দিন আগেই তিনি আমাদের ফ্ল্যাটে এসেছিলেন হিমুদার থেকে ফক্স গ্লোভ নামে কি একটা বিষাক্ত গাছের খোঁজ করতে, এক ফুড মার্চেন্টের মার্ডার কেসের ইনভেস্টিগেশনে। এই নৃশংস পরাগ দত্তের হাতেই যে ভদ্রলোকের স্ত্রী খুন হয়ে যান, সেটা শুনে হিমুদা খুবই কষ্ট পেয়েছিল। বেশ কিছুদিন তারপর ঘন ঘন দুর্জয়বাবুর সাথে হিমুদার কথা হতো। আজ এতদিন পর আবার হিমুদা ভদ্রলোকের শরণাপন্ন হয়েছে। সম্ভবত উনিই হিমুদাকে কিছু ইন্টারেস্টিং লিড দিয়েছেন স্মাগলিং বা অন্য কোনো গ্যাং সম্পর্কে, আর তাই পূর্ণিমার আলোয় হিমুদার চোখ এমন চকচক করছে, সেটা বেশ বুঝতে পারলাম। হিমুদা হয়তো এর পেছনে অন্য কোনো মানুষের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। জ্যোতির্ময় সাবধানে জঙ্গলে পথে পা বাঁচিয়ে চলতে চলতে নিচু স্বরে জিজ্ঞেস করল, আচ্ছা হেমেন্দ্রদা, আপনি মারমেডদের যে কটা কাহিনী বললেন সব কটাই তো বিদেশি লোকগাথা। আমাদের হিন্দু পুরাণে তার মানে এই মৎস্য মানুষ জাতির কোনো উল্লেখ নেই? হিমুদা চোখ পাকিয়ে ফিসফিস করে বলল, কে বলল নেই? বিষ্ণুর মৎস্য অবতারের কথা ভুলে গেলে চলবে? মৎস্য হিন্দু দেবতা বিষ্ণুর 10 অবতারগুলির মধ্যে একটি। এই মৎস্য অবতারের উপস্থিতিতে বিষ্ণু গোটা বিশ্বকে একটি বিশাল বন্যার হাত থেকে বাঁচিয়েছিলেন। মনু প্রথমে একটি ছোট মাছ ধরেছিলেন, যেটা পরে এক বিশাল আকার ধারণ করে। বন্যার সময় এই অতিকায় মাছের মাথায় শিঙে নৌকো বেঁধে মনু নিজেকে বাঁচিয়েছিলেন। তারপর ধরো রামায়ণের কয়েকটি সংস্করণে একজন মৎস্যকন্যার উল্লেখ করা হয়েছে, যিনি দুর্ঘটনাক্রমে হনুমানের
ঘাম শোষণ করে ফেলেছিলেন যখন হনুমান লঙ্কার দিকে সমুদ্র পেরিয়ে যাচ্ছিলেন। তিনি মহাবীর হনুমানের পুত্র মকরধ্বজার মা ছিলেন, যে পরে পাতাল লোকের দ্বাররক্ষী হিসেবে নিযুক্ত হয়। যদিও মূল বাল্মীকি রামায়ণে এই মৌমিরের কোনো নাম উল্লেখ করা হয়নি, তবে রামায়ণের থাই সংস্করণগুলোতে হনুমানের স্ত্রী হিসেবে এই মৎস্যকন্যা অর্থাৎ সুভর্ণামচা বা সুভর্ণামাতাস বলে বর্ণনা করা হয়েছে, যেখানে থেকে রাবণের কন্যা হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি ইচ্ছে করে সেতুবন্ধনের কার্যকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। এছাড়াও মহাভারতে আদ্রিকা নামে একটি অপ্সরাকে একজন ঋষি অভিশাপ দিয়ে মৎস্যকন্যায় রূপান্তরিত করে দিয়েছিলেন। দেখতে গেলে লোককাহিনীর ইতিহাস থেকে পৌরাণিক গাঁথা সবেতেই এদের জল জলে অস্তিত্ব বিদ্যমান। প্রকৃতই কোনো সৃষ্টি ভিত্তিহীন হয় না রে অভিক। কথা বলতে বলতে আমরা ঘন জঙ্গল পেরিয়ে ইছামতির পশ্চিম তটের দিকে চলে এসেছিলাম। চারপাশটা কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। ভালো করে কান পাতলে এখান থেকে অল্প অল্প জল বয়ে চলার শব্দ আর তীরের কাদায় জলজ প্রাণীর নড়াচড়ার শব্দ কানে আসছে। গোল চাঁদটার আলো পড়ে সমস্ত জায়গাটা যেন এক নৈসর্গিক উদ্যানে পরিণত হয়েছে। তবে সেই সৌন্দর্যের মাঝেও একটা চাপা মৃত্যু ভয় ওত পেতে আছে। আমার হঠাৎ বড্ড শীত শীত ভাব করতে লাগলো। বুধন ওর হাতের তর্জনী তুলে সামনের ঝোপের দিকে নির্দেশ করে ফিসফিস করে বলল, বাবু, আমরা আসি গেছি, এইখান থেকেই শুরু হবে আসল খেলা। ঝোপঝাড়ের আড়ালে কতক্ষণ ওইভাবে পাথর হয়ে বসেছিলাম খেয়াল নেই। মশার কামড় আর হাড় কাঁপানো ঠান্ডায় হাত পা জমে যাওয়ার জোগাড়। এদিকে রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। ঘণ্টা তিনেক একভাবে বসে থাকার পর আমার একটু তন্দ্রা মতো ভাব এসেছিল। ঠিক তখনই একটা কড়া অথচ বেশ মিষ্টি গন্ধ নদীর দিক থেকে ভেসে নাকে এসে লাগলো। ঠিক যেন পচা মাছ আর বুনো ফুলের এক অদ্ভুত সংমিশ্রণ। হঠাৎ ইছামতি নদীর জলে ছলাৎ ছলাৎ করে এক তীব্র আলোড়ন উঠতেই জ্যোতির্ময় আমার হাতটা সজোরে চেপে ধরল। আমার সমস্ত শরীরে এবার একটা বৈদ্যুতিক শিহরণ খেলে গেল। আমি আর হিমুদা বড় বড় চোখের সামনে তাকিয়ে দেখলাম গোটা ইছামতির চর সাদা চাঁদের আলোয় যেন একটা মায়াবী মরীচিকার সৃষ্টি করেছে। আর সেই মায়াময় কুয়াশার বুক ছিঁড়ে তটের দিকে ডুব সাঁতার দিতে দিতে বছর 13-14 যে মেয়েটা এসে ঝুপুস করে মাথা তুলে চারপাশে ভয়ার্ত চোখে তাকাতে লাগলো, তাকে পুরোপুরি একটা সাধারণ মেয়ে বলা চলে না। মুখখানা ছোট্ট হলেও বেশ মিষ্টি। মাথার থেকে একরাশ ভেজা কালো চুল নেমে এসেছে বুক পর্যন্ত। চোখ দুটো টানা টানা, অসম্ভব মায়ায় ভরা তার চোখের মণি। সেই চোখের নীলচে আভা পূর্ণিমার আলোয় অদ্ভুতভাবে জ্বলছে। পাতলা ঠোঁটটা জল লেগে তীর তীর করে কাঁপছে। তার বুকের কাছের মাংসপিণ্ড সম্পূর্ণ অনাবৃত। এবার সে গায়ের জল ঝাড়তে ঝাড়তে চরের একটু ভিতরের দিকে উঠে এলো। সেখানের মাটি খুঁড়ে সাদা সরু মতো কি একটা পুঁতে দিতে লাগলো সে। হয়তো কোনো শিকার বা অন্য কিছু। কুয়াশায় এত দূর থেকে ভালো করে বুঝতে পারলাম না। অবাক চোখে আমি লক্ষ্য করলাম মেয়েটার উপরে শরীরটা কিশোরী মেয়ের হলেও তার কোমরের নিচের অংশটা মাছেদের মতো বড় বড় রূপলি আঁশে ঢাকা। লেজের প্রতিটি ঝাপটায় কাদা আর জল ছিটকে ছিটকে উঠছে। শরীরের চারপাশ থেকে যেন একটা মোহিত করা মৃদু জ্যোতি বেরোচ্ছে। এই মাঝরাতে নির্জন ইছামতির তটে চাঁদের আলোয় এই অদ্ভুত মৎস্যকন্যাকে দেখে মনে হচ্ছে সে যেন পৌরাণিক লোককথা থেকে সশরীরে উঠে এসে শটান আমাদের চারজোড়া চোখের সামনে উপস্থিত হয়েছে। আমরা চারজনেই মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে রইলাম। এমনকি বুধনের হাতের হাড়পুনটাও যেন মুহূর্তের জন্য শিথিল হয়ে পড়ল। মেয়েটার গলায় চেনে বাঁধা একটা ডিম্বাকার লকেটে জ্যোৎস্না পড়ে আমাদের চোখে এসে লাগছে, যা এই রহস্যময় পরিবেশে এক অদ্ভুত বৈসাদৃশ্য তৈরি করছে। আরে জিন্টি, তু
হঠাৎ আমার বাঁ পাশ থেকে বুধন ঝোপঝাড়ের আড়াল ভেঙে উন্মত্তের মতো মেয়েটার দিকে ছুটে যেতেই সে চকিতে ঘাড় ঘুরিয়ে আমাদের দেখতে পেয়েই আতঙ্কে সিঁটিয়ে গেল। মুহূর্তের মধ্যে এক অমানসিক ক্ষিপ্রতায় সে ঝপ করে নদীতে ঝাঁপিয়ে পড়ে গা ঢাকা দিল। চরের শান্ত জলে এক প্রবল আলোড়ন উঠল। আমরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখা গেল কয়েক হাত দূরে জলের বুক ফুঁড়ে শুধু মাথাটা বার করে ভয়ার্ত চোখে সে বুধনের দিকে তাকিয়ে রয়েছে। তার ভেজা চুলে চাঁদের আলো পড়ে হীরের মতো চিকচিক করছে। বুধন তীর ঘেঁষে দাঁড়িয়ে চিৎকার করে একটানা বলে চলেছে, এ কি ঝিন্টি, তুই কোথায় গায়ে হয়েছিলিস এতদিন? আরে চিনতে পারছিস নে? আমি তোর বুধন দা রে। আরে আমি তোর বুধন দা। তো তোর এই অবস্থা কে করলো ঝিন্টি? কেনে এমন দেখাচ্ছে তোরে? হ্যাঁ রে ঝিন্টি, চিনতে পারছিস? বুধনের গলার স্বরে এক অদ্ভুত হাহাকার ঝরে পড়ছিল। আমি জ্যোতির্ময়ের দিকে জিজ্ঞাসু চোখে তাকাতেই ও ফিসফিস করে বলল, ঝিন্টি এই গ্রামের রাজমিস্ত্রি কৃষ্ণ ঘোষের ছোট মেয়ে। মাস আটেক আগে এক সন্ধ্যায় ঘাট থেকে বাসন মাজতে গিয়ে হঠাৎ গ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল ঝিন্টি। অনেকে ভেবেছিল পাচার হয়ে গেছে, পুলিশে ডায়েরিও হয়েছিল, কিন্তু তারপর আর ওকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও যে এভাবে আমাদের সামনে ফিরে আসবে তা ভাবতেও পারিনি। জ্যোতির্ময়ের কথা শুনে আমার শরীরের রক্ত যেন হিম হয়ে এলো। এ কি বিভৎস পরিবর্তন! লক্ষ্য করলাম হিমুদা ততক্ষণে শান্ত পায়ে বুধনের দিকে এগিয়ে গেছে। আমাদের দেখে মেয়েটা ভয় পেয়ে আবার গভীর জলে ডুব দিয়ে পালাতে যাচ্ছিল। তখনই বুধন হাত বাড়িয়ে অভয় দিয়ে বলে উঠল, ঝিন্টি পালাস না, এরা আমার দোস্ত, তোর কোনো ক্ষতি করবে না। তুই ঈদের সামনে বলতে পারিস তোর এই অবস্থা কি করে হলো, কারা তোর এই দোষা করলো ঝিন্টি? তুই ডরাস নি বোন, তুই ডরাস না। বুধনের কথা শুনে মেয়েটা মনে হয় এবার একটু আশ্বস্ত হলো। ওর ভয়ার্ত চোখে এক চিলতে চেনা মানুষের আশ্বাস ফুটে উঠল। ধীরে ধীরে জলের ভেতর থেকে মাথা তুলে বড় বড় চোখ মেলে ড্যাব ড্যাব করে আমাদের দেখতে লাগলো সে। তারপরে ফ্যাকাশে পাতলা ঠোঁট দুটো খুলে অবিকল মানুষের মতো ঋণ ঋণে স্বরে হাঁপ টেনে টেনে বলল, বুধনদা, নকুল রক্ষিত আমাকে ধরে নিয়ে গিয়ে ফিশ আইল্যান্ডে আটকে রেখেছে। ওই যে ডাউকি মোহনার ওপাশে যে ছোট্ট চরটা আছে, সেখানেই তার আস্তানা। সেখানে আমার মতো এই গ্রামের আরও অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে। ওখানে সে একটা ল্যাবরেটরি বানিয়ে আমাকে নিয়ে ভয়ানক সব পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। আমরা কেউ ভালো নেই বুধনদা, আমাদের সবাইকে খুব মারে লোকটা, সুযোগ পেলে ইনজেকশন দিয়ে দেয়। লক্ষ্য করলাম কথা বলতে বলতে মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে বড় বড় অশ্রু ঝরে পড়ে ইছামতির জলে মিশে যাচ্ছে। ওর গলার স্বরে ঝরে পড়া সেই যাতনা আমাদের বুক কাঁপিয়ে দিল। এবার জ্যোতির্ময় অবাক গলায় চেঁচিয়ে বলে উঠল, নকুল রক্ষিত, সে কি করে সম্ভব? ওই পাগলাটে বায়োলজিস্ট, ওই লোকটার পাগলামির জন্য সেবার গোটা চারেক বাচ্চার প্রাণ যেতে যেতে বেঁচেছে। সে নাকি তাদের উপর কী সব জেনেটিক গবেষণা চালাতে চেয়েছিল, যাতে মানুষ জলের তলায় শ্বাস নিতে পারে। লোকটা অগাধ জ্ঞানী হলেও বড্ড ধূর্ত আর স্বার্থপর। পুলিশ তো শুনেছিলাম তাকে এনকাউন্টারে মেরে দিয়েছে। সে তো প্রায় বছর 6 আগের ঘটনা, খবরের কাগজে তো তাই বেরিয়েছিল। মেয়েটা দুদিকে মাথা নেড়ে ফোঁপাতে ফোঁপাতে বলল, না, সে বেঁচে আছে। পুলিশের মধ্যে তার একটা মামা ছিল, সেই গোপনে তাকে পাচার করে ওই আইল্যান্ডে টাকা পয়সা দিয়ে লুকিয়ে রেখে দেয়। বাইরে প্রচার করে দেওয়া হয় পুলিশের সাথে এনকাউন্টারে নকুল রক্ষিত মারা গেছে। টানা 5 বছর ধরে সে লোকচক্ষুর আড়ালে তিলে তিলে এই গবেষণাগারটা তৈরি করেছে।
শুনেছিলাম শরৎ পাল বলে একজন বড়লোক ভদ্রলোকের শুধু এই আইল্যান্ডে আসার অনুমতি রয়েছে, কিন্তু তিনি যে কে তা আমরা কেউ জানি না। নকুল রক্ষিতকে সব রকম অর্থ সাহায্য করে। এতদিনে যতটা বুঝেছি, বাংলাদেশের এক গোপন বৈজ্ঞানিক সংস্থা একটা এমন তরল ওষুধ আবিষ্কার করেছে, তা দিয়ে নাকি মানুষের ডিএনএও বদলে কৃত্রিমভাবে মাছেদের বৈশিষ্ট্য ঢুকিয়ে দেওয়া হয়। এই ঠিক আমার মতো পুলিশের সেই মামার থেকে যে সমস্ত ব্যবস্থা করিয়ে টাকির সীমানা দিয়ে স্মাগলিং করিয়ে সেই অবৈধ তরল ওষুধ হোমিওপ্যাথির শিশিতে ভরে পাচার করিয়ে আনে। তারপর শুরু হয় তার জঘন্য ছেলে ধরার কাজ। একটা ডিঙ্গি করে সে ছদ্মবেশে রোজ সকালে এখানে আসে, তারপর সুযোগ বুঝে গ্রামের বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে বা ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নিয়ে চলে যায় ওই আইল্যান্ডে। তারপর বড় বড় কাঁচের বয়ামে তরল ওষুধের মধ্যে ডুবিয়ে আটকে রাখা হয় আমাদের। দিনরাত ইঞ্জেকশন দিয়ে চলে নানান পরীক্ষা নিরীক্ষা। দেহটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেলে সে আমাদের বিদেশের আন্ডারগ্রাউন্ড মার্কেটে মিথোলজিক্যাল ক্রিয়েচার হিসেবে ছড়া দামে বিক্রি করে দেয়। কিংবদন্তিদের বাস্তবে ফিরিয়ে আনার এক উন্মাদ ভূত চেপেছে তার মাথায়। আমাদের সকলের খুব কষ্ট হচ্ছে বুধনদা। গত সপ্তাহে নকুল রক্ষিতের অন্যমনস্কতার সুযোগ নিয়ে আমি কোনো মতে জঙ্গল দিয়ে পালিয়ে এসে লুকিয়ে রয়েছি এই নদীতে। নোনা জলে থাকতে আমার আর কষ্ট হয় না, কিন্তু মনটা খুব আইঢাই করছে বাড়িতে যাওয়ার জন্য। দিনের বেলায় যখন সে বাচ্চা চুরি করতে আসে, আমি জলের তলায় নৌকোয় ধাক্কা মেরে তার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করি রোজ, কিন্তু তার ক্ষমতা আমার থেকে অনেক বেশি। সেটা বুঝতে পেরে রোজ রাতেই নদীতে আমাকে খুঁজতে আসে সে। খুঁজে পেলে আমাকে মেরে ফেলবে। এতটুকু বলেই হাঁপ টেনে টেনে ফোঁপাতে লাগলো মেয়েটা। হিমুদা এবারে প্রশ্ন করলো, তুমি কি একটু লুকিয়ে রাখতে এসেছিলে দেখলাম, সেটা কি? ওটা কি নকুল রক্ষিতের ল্যাবরেটরি থেকে আনা কোনো বিশেষ নমুনা? মেয়েটা ধীরে সুস্থে কোমরের কাছে হাত দিয়ে জলের নিচে থেকে বার করে আনলো একটা সরু লম্বাটে সাদা কাঁচের শিশি। সেটার মধ্যে একটা গাঢ় সবজে ঘন তরল দেখা যাচ্ছে, যা পূর্ণিমার আলোয় এক অদ্ভুত ফসফরাসের মতো আভা ছড়াচ্ছে। সেটা কাঁপা হাতে হিমুদার দিকে বাড়িয়ে দিয়ে মেয়েটা আর্তস্বরে বলল, এই তরলটাই নকুল রক্ষিত বাংলাদেশ থেকে পাচার করিয়ে এনে আমাদের শরীরে ঢুকিয়ে দিত। শরীরে সূঁচ ফোটানোর পর অসম্ভব জ্বালা করত, মনে হতো হাড়গুলো সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ইঞ্জেকশন দেওয়ার পর আমরা সবাই সারাদিন অসহ্য যন্ত্রণায় ঘুমে আচ্ছন্ন হয়ে থাকতাম। আমাদের শরীরগুলো ধীরে ধীরে অবশ হয়ে যেত। ঝিনটি একটু দম নিয়ে আবার বলতে শুরু করলো, ঠিক এরকম দেখতে আরেকটা নীল রঙের তরল নকুল রক্ষিত রোজ অল্প অল্প করে নিজের দেহে ইঞ্জেকশন দিয়ে টেনে নেয়। বুধনদা বললে বিশ্বাস করবে না, সেই তরলটা থাকে একটা বিশালাকায় হিংস্র কালো দানবে পরিণত করে। তার গলার স্বর বদলে যায়, নখগুলো হয়ে ওঠে বর্ষার মতো ধারালো। সে তখন রাতে আমাকে খুঁজতে বেরোয়, যাতে আমি গ্রামের কাউকে এসব বলে দিতে না পারি। সেদিন মাঝ নদীতে আমি ভুল করে বুধনদাদের জালে আটকে পড়েছিলাম। সে সেটা বুঝতে পেরে তাড়া করে ওদের ডিঙি নৌকাটা ডুবিয়ে দেয়। তারপরে একে একে সবাইকে দাঁত দিয়ে ছিঁড়ে শেষ করে দিল। অচেতন বুধনদাকে পিঠে নিয়ে আমি সাঁতরে এসে ইছামতির তটে রেখে দিয়ে গিয়েছিলাম, যাতে আমার শেষ চেনা মানুষটা বেঁচে থাকে। নকুল রক্ষিতের তরলটার সাথে আমাদের উপর প্রয়োগ করা তরলের একটাই পার্থক্য আছে, ওটার প্রভাব শেষ হলে নকুল ইচ্ছে মতো নিজের মনুষ্যরূপ ফিরে আসতে পারে। আমরা পারি না, কিন্তু আমাদের রূপান্তর স্থায়ী। দিনে মানুষ রূপে এসে ও ছোট ছোট ছেলে মেয়েদের ভুলিয়ে বা ভয় দেখিয়ে চুরি করে গ্রাম থেকে নিয়ে যায়। রাতে ওর ভয়ানক রূপের ভয়ে কেউ কেউ ওখান থেকে পালিয়ে আসার সাহস করে না। তাই আমি রোজ রাতে লুকিয়ে গবেষণাগার থেকে ওই তরলের শিশি চুরি করে এনে এখানে পুঁতে রেখে যাই, যাতে ওর সব স্টক শেষ হয়ে যায়।
নকুল রক্ষিতের শরীরের সঙ্গে জুড়ে একটা নীল তরলের শিশি তার গলায় আটকানো আছে। জন্তুরূপে থাকলে সেটাই তার প্রাণকেন্দ্র। ওটা থেকেই ও শক্তি পায়। সেটাকে ধ্বংস করতে পারলে তবেই আমাদের ওপর এই পরীক্ষার প্রভাব শেষ হবে। তাহলেই একমাত্র এই অমানসিক অত্যাচার শেষ করা সম্ভব হবে। জ্যোৎস্নার আলোয় কাঁচের শিশিটার গায়ে লেখা ছোট ছোট লেবেলগুলো ভালো করে কিছুক্ষণ চোখ কুঁচকে পড়ার চেষ্টা করে হিমুদা হঠাৎ উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠে বলল, আনবিলিভেবল! এই ড্রাগটাকে মার্কেটে লঞ্চ করার পারমিশন কোনো আন্তর্জাতিক ড্রাগ কন্ট্রোল বোর্ড বা সরকার এখনো গ্র্যান্ট করেনি। এটা একটা রেট্রোভাইরাল মিউটেশন, আর তাই বোধহয় নকুল কেমন লুকিয়ে ইল্লিগালি এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়। দুর্জয় তবে ঠিকই বলেছিল, ওই শরৎপাল লোকটা মোটেই সুবিধের নয় দেখছি। হ্যাঁ, সে একজন ইনফ্লুয়েন্সার, বিজনেস টাইকুন, আর ওর নির্দেশেই তবে নকুল এই বেআইনি জেনেটিক কারবার শুরু করেছে। বেশ ভালোই ব্রেন ওয়াশ করা হয়েছে নকুলকে। হয়তো তাকে অমরত্বের লোভ দেখানো হয়েছে। এমন একটা ফাঁকা আইল্যান্ডে কারোর সন্দেহ হবে না। এরকম একটা জায়গা হিউম্যান জিনের মিউটেশনের পরীক্ষার জন্য অভ্যর্থ। হিমুদা চশমাটা নাকের ডগায় ঠিক করে নিয়ে আমার দিকে তাকিয়ে ব্যাখ্যা করতে লাগলো। বুঝলে ভাই অভিক, এটা কোনো সাধারণ লিকুইড নয়। এই লিকুইড শরীরে ইনজেক্ট করলে তা মানুষের মনের বিভিন্ন সংবেদনশীল হরমোন, যেমন মানসিক পরিবর্তনশীলতা, কামুক মনোভাব, সংবেদনশীল অনুভূতি ইত্যাদির সঙ্গে বিক্রিয়া করে শরীরের ভেতরে ক্রোমোজোমের পরিবর্তন ঘটিয়ে ডিএনএ স্ট্র্যান্ডে আমূল পরিবর্তন ঘটায়। এতে হাড়ের গঠন বদলে যায়। কোমরের নিচের অংশের হাড়গুলো ধীরে ধীরে একত্রিত হতে থাকে ও তারপর উড়ুর নিচ থেকে শুরু করে। পায়ের ফিবিউলা, ফিউমার, টিবিয়া সমস্ত কিছু ফিউজড করে দেয়। একটি বিরল প্রজাতির জন্মগত রোগের আদলে গোপনে তরল তৈরি করে বৈজ্ঞানিকভাবে কৃত্রিম উপায়ে সেই লিকুইড ইনজেক্ট করে মানুষের শরীরে। পরিবর্তন এনে তাকে ব্যবসার কাজে ব্যবহার করছে নকুল। এই রোগের একটা গালভরা নামও আছে, সাইরেনোমেলিয়া। ভালো কথায় বললে মারমেইড সিনড্রোম। প্রাকৃতিকভাবে এটা একটা ডিসঅর্ডার হলেও নকুল একে রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কোমরের নিচের অংশ একসঙ্গে জোড়া লেগে মাছের মতো অঙ্গ তৈরি করে দেয় এই ভয়ঙ্কর ড্রাগ। আর সম্ভবত এর অ্যান্টিডোট বা অন্য কোনো ক্যাটালিস্ট ব্যবহার করেই নকুল নিজেকে ওই দানবে রূপান্তরিত করে, যেটার কথা ঝিন্টি বলল। আমরা যদি কোনোভাবে ওই অ্যাক্সিডেন্টের ক্রিয়াকে ধ্বংস করতে পারি বা ঝিন্টির বলা ওই নীল শিশিটা নষ্ট করতে পারি, তবেই আবার সব স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব। আমি হাঁ করে হিমুদার কথা শুনছিলাম। বিজ্ঞানের আড়ালে যে এত বড় এক পৈশাচিক কারবার চলতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। এবারে ঝিন্টির দিকে ঘুরে জিজ্ঞেস করলাম, ওই গবেষণাগারে মানে ওই আইল্যান্ডে কি নকুল রক্ষিত একাই থাকে, নাকি ওর কোনো বিশাল বাহিনী আছে? মিনমিন করে কাতর গলায় ঝিন্টি উত্তর দিল, দিনের বেলায় ওর 2-3 জন বিশ্বস্ত কাজের লোক থাকে যারা খাবার আর ওষুধ পৌঁছে দেয়, কিন্তু রাতের বেলায় গবেষণার কাজের জন্য ও সম্পূর্ণ একা থাকে। ওই দ্বীপটাই তখন ওর নরক রাজ্য হয়ে ওঠে। জ্যোতির্ময় এবার ফিসফিস করে বলল, এই ফিশ আইল্যান্ডটা বেশ অনেক বছর আগে ইছামতির বুকে জেগে উঠেছিল। এখান থেকে খুব অল্প দূরত্বে বিখ্যাত মাছরাঙা আইল্যান্ড আছে। দ্বীপটি পাখির দর্শনার্থীদের স্বর্গরাজ্য। ব্রাউন গুলস, গ্রেট ক্রেস্টেড, ছোট্ট টার্নাস, গ্রেটার এবং লেসার স্যান্ড, কেন্টিস প্লেভার্স, কার্লিভুজ, কিংফিশার, হুইমব্রেলস এবং অন্যান্য নানা প্রজাতির বন্য পাখি এখানে দেখতে পাওয়া যায়। এই দ্বীপটার কিছু দূরে অবস্থিত সুবর্ণ দ্বীপ, সেটা বাম পাশে ফেলে আরও ভিতরে, যেখানে নদীমুখ বেশ চওড়া হয়ে এসেছে এবং ভারত বাংলাদেশের জলসীমা প্রায় মিলেমিশে গেছে, সেখানেই অনেকটা মাছের শরীরের আকৃতির যে আইল্যান্ডটা আছে সেটার নামই ফিশ আইল্যান্ড। ছোটবেলায় বাবার কাছে শুনেছি টাকি জমিদারদের দেশ হিসেবে গণ্য হতো। ভারতে মুঘল শাসনের সময় তারাই জায়গা দখল করে শাসন করত এবং ব্রিটিশ শাসনের সময়ও
তারা তাদের আধিপত্য চালিয়ে যায়। এই জায়গার প্রথম জমিদার ছিলেন কৃষ্ণদাস রায়চৌধুরী, যিনি টাকিতে একটি রাজবাড়ি তৈরি করেছিলেন। যদিও তার বেশিরভাগ প্রাসাদ বাড়ি ইছামতি নদীতে অদৃশ্য হয়ে গিয়েছে, তবে ফিশ আইল্যান্ডে তার বানানো একটা বিশ্রাম প্রাসাদ সুনামির ধাক্কা সামলাবার পরেও অল্প কিছু ধ্বংসাবশেষ নিয়ে এখনও ওই দ্বীপে জেগে আছে বলে শোনা যায়। একটা পোড়ো দালান আর কিছু ভাঙা পাঁচিল ছাড়া ওখানে আর কিছু নেই বলেই আমরা জানতাম। তবে সেই দ্বীপের কাছে কোনো মানুষ বা নৌকা ঘেঁষে না। প্রাচীন প্রবাদ আছে ওই দ্বীপে নাকি এক ভয়ঙ্কর দেবতা থাকেন, যিনি ওই দ্বীপের আশেপাশে থেকে যাওয়া সমস্ত নৌকাদের ডুবিয়ে দেন। ভয়ে কোনো জেলে ওইদিকে নৌকা নিয়ে যায় না। এখন বুঝছি সেই ভুতুরে দেবতার গল্পটা আসলে নকুল রক্ষীতে তৈরি করা একটা আবরণ, যাতে কেউ ওর ল্যাবে পৌঁছে না যায়। বুধন হাতের মুঠোয় শক্ত করে হারপুনটা চেপে ধরে বলল, ঝিন্টি, তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই মিলে তোরে আজ সাপ মুক্ত করবো রে। কিন্তু সেই দ্বীপ তো বহু দূর বাবু, মাঝ নদীতে ইছামতির যা টান, আমরা সেখানে যাবো কেমনে? এই ছোট ডিঙি নিয়ে তো অত দূরে যাওয়া সম্ভব নয়। বুধনের কথা যেন অসম্পূর্ণই রয়ে গেল, কারণ ঝিনটি মুহূর্তের মধ্যে এক অবর্ণনীয় ক্ষিপ্রতায় জলের তলায় অদৃশ্য হয়ে গেল। আমরা শুধু দেখলাম নদীর শান্ত বুকে একটা গোল ঢেউ ছড়িয়ে পড়ছে। মিনিট 5 পরেই সে ফিরে এলো, হাতে একটা ছোট্ট ডিঙি নৌকো চরের দিকে টেনে আনতে আনতে। বুধন সেটা দেখে আনন্দে লাফিয়ে উঠে বলল, এই তো হামাগো নাম, গত রাতে তুফানে যেটা হারাইয়া গেছিল, বইঠেও রয়েছে দেখছি। ঝিন্টি, তুই এটা খুঁজে পেলি কেমনে? হ্যাঁ বাবুরা, তোমরা সবাই উঠি এসো, আমি তোমাগো নিয়ে যাইতেছি ওই দ্বীপে। আইসো আইসো। আমরা একে একে বুধনের সেই হারিয়ে যাওয়া ডিঙি নৌকোটায় চেপে বসলাম। জায়গা বেশ কম, তাই আমাদের গা ঘেঁষাঘেঁষি করে বসতে হলো। বুধন ইছামতির কালো জলে ছলাৎ ছলাৎ শব্দে বৈঠা চালিয়ে কুয়াশার চাদর কেটে এগিয়ে যেতে লাগলো মাঝ নদীর দিকে। কনকনে শীতের হাওয়া আমাদের চামড়া ভেদ করে হাড়ের ভেতরে যেন কামড় দিচ্ছে। ঠান্ডায় আমাদের হাড়ে হাড়ে যেন ঠোকাঠুকি লেগে যাওয়ার জোগাড়। আমি হিমুদার দেখা দেখি গায়ের চাদরটা দিয়ে ভালো করে কান মাথা পেঁচিয়ে ঢেকে নিলাম। পূর্ণিমার চাঁদটা যেন জলজলে চোখে আমাদের এই নৈশ অভিযানের উন্মাদনায় উত্তেজনার রং মাখিয়ে দিচ্ছে একটু একটু করে। আমাদের নৌকোর পাশে পাশে ইছামতি নদীর জল কেটে সামনে এগিয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে ঝিনটি, একবিংশ শতাব্দীর একমাত্র জীবন্ত অথচ ট্র্যাজিক মৎস্যকন্যা। ইছামতি নদী ভারত আর বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে দুটো দেশের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। এর দীর্ঘতর অংশটি পদ্মা নদীর একটি শাখা নদী মাথাভাঙা নদী থেকে প্রবাহিত হয়ে 208 কিলোমিটার বয়ে আসার পর উত্তর 24 পরগনা জেলার হাসনাবাদের কাছে এবং সাতক্ষীরা জেলার দেবহাটার কাছে, যেখানে কালিন্দী নদীর সাথে যুক্ত হয়েছে, সেই সীমান্ত বরাবর একটা বড় মাছের মতো আকৃতির দ্বীপ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। দ্বীপটার চারপাশের জলে একটা ছোটোখাটো ঘূর্ণি তৈরি হয়েছে, যার শব্দ রাতের নির্জনতায় আরও ভয়ঙ্কর শোনাচ্ছে। বুধন বেশ কিছুটা আগে ডিঙিটার নোঙর ফেলে ফিসফিস করে বলল, বাবু, এখান থেকে আমাগো সাঁতরে যেতে হবে, সামনে চড়া জমি তো, নৌকো ঠেকবে না। আপনারা সাঁতরাতে জানেন তো? এক কোমর ঠান্ডা জল ডিঙিয়ে যখন আমরা মৎস্যদ্বীপে পা রাখলাম, তখন নদীর হিমশীতল জল আর কুয়াশার আস্তরণকে বুকে টেনে নিয়ে আমরা সকলে জমে গিয়ে হি হি করে কাঁপতে লেগেছি। শীতের রাত আর ভিজে কাপড়ে শরীর যেন সারহীন হয়ে পড়ছিল। বুধন হারপুনটা শক্ত করে ধরে ঝিনটির সামনে এসে বসল। ঝিনটি তখন জলের মধ্যে আধডোবা অবস্থায় চারপাশে তীক্ষ্ণ নজর রাখছে। দ্বীপটার চারপাশ জুড়ে শোঁ শোঁ করে উত্তরে হাওয়া বইছে, যেন কোনো অতৃপ্ত আত্মা আর্তনাদ করছে। চাঁদের আলো তটের কাদামাটিতে পড়ে চারপাশটায় যেন এক মায়াবী রূপলি আতর ছড়িয়ে দিচ্ছে। আমি, জ্যোতির্ময় আর হিমুদা টর্চ জেলে কুয়াশা ভেদ করে
সামনে এগিয়ে গেলাম। কিছু দূর এগিয়েই জমিদার কৃষ্ণদাস রায়চৌধুরীর বানানো বিশ্রাম প্রাসাদের সেই ভগ্নাবশেষটা চোখে পড়ল। সেটার চারিদিকে খাড়া করে রাখা আছে 4টে বিশাল বড় বড় কালো পাথর। হিমুদা সেগুলোর গায়ে হাত বুলিয়ে একটু পরীক্ষা করে গম্ভীর গলায় বলল, পাওয়ারফুল ম্যাগনেটস। যে কোনো জলযান লোহার উপস্থিতি ছাড়া বানানো সম্ভব নয়। এই শক্তিশালী চুম্বকগুলো জলের মধ্যে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের ঘূর্ণি তৈরি করে দ্বীপের কাছাকাছি আসা সমস্ত ছোট ছোট জলযানকে টেনে নিয়ে গিয়ে তাদের ডুবিয়ে দেয়। কুসংস্কারাচ্ছন্ন অধিবাসীদের কাছে এটা অপদেবতার আক্রোশ ছাড়া আর যুক্তিযুক্ত কারণ হতে পারে। জ্যোতির্ময় সেই কারণেই জেলেরা এই দিকটা এড়িয়ে চলে। বিজ্ঞানকে এখানে ভয়ের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি হাঁ করে তখন সামনের পুরনো আমলের তৈরি বড় বড় ভাস্কর্য খচিত থামগুলো মনোযোগ সহকারে নিরীক্ষণ করছিলাম। প্রাসাদের কারুকাজ এখনো আভিজাত্যের সাক্ষ্য দিচ্ছে। চিন্টু বলেছিল বটে, রাতে এখানে নকুল রক্ষিত একাই থাকে, তাই আশেপাশে আর কোনো সশস্ত্র পাহারাদার থাকা সম্ভব নয়। আমি পকেট থেকে মোবাইলটা বার করলাম সময় দেখার জন্য, কিন্তু শত চেষ্টা করেও সেটা অন করতে পারলাম না। আমার দেখা দেখি হিমুদা আর জ্যোতির্ময়ও ওদের মোবাইলগুলো অন করতে গিয়ে দেখল সেগুলোও পুরোপুরি ডেড। অথচ আমরা আজ বেরোবার আগে সবাই জ্যোতির্ময়ের বাড়ি থেকে ফুল চার্জ দিয়েই বেরিয়েছিলাম। তার মানে এই ম্যাগনেটারগুলোর তৈরি চৌম্বক ক্ষেত্র এতটাই শক্তিশালী যে মোবাইলের ভেতরে সূক্ষ্ম কবজাগুলোকে অকেজো করে দিয়েছে। কোনো বিপদে আমরা বাইরের জগতের সাথে যোগাযোগ করতে পারবো না। কিছু দূর এগিয়ে আসতেই প্রাসাদটার পেছন দিকে একটা ভাঙা জানলা চোখে পড়ল। আমরা তিনজন কোনো মতে হাঁচর পাঁচর করে সেই সংকীর্ণ গর্ত দিয়ে বাড়িটার ভেতর দিকটায় ঢুকে এলাম। প্রাসাদের ভিতরটায় যেন একদম অন্য এক কৃত্রিম পরিবেশ। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও ভেতরের আবহাওয়া যেন বেশ খানিকটা উষ্ণ। মাথার ওপর কাঁচের ছাদ দিয়ে বড় বড় কয়েকটা সোলার প্যানেল দেখা যাচ্ছে। সেগুলো দিয়ে সংগৃহীত বিদ্যুৎ দিয়েই গোটা ঘরটা আলোকিত করা হয়েছে। ঘরের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বেশ কিছু দামি বৈজ্ঞানিক যন্ত্রপাতি, রক্তমাখা ইনজেকশনের সিরিঞ্জ, একটা ছোট কম্পিউটার, বেশ কিছু আদিম ধাঁচের কাঠের তৈরি অস্ত্রশস্ত্র আর অগুন্তি মোটা মোটা বায়োলজির বই। ঘরের এক কোণায় ছোট ছোট ছেলে মেয়েদের পুরনো ছেঁড়া সব জামা কাপড় ডাঁই করে রাখা, যা দেখে আমার বুকটা হাহাকার করে উঠল। বড় বড় কয়েকটা কাঁচের বয়ামে সেই গাঢ় সবুজ তরল রাখা আছে। তার মানে এটাই হলো সেই নিষিদ্ধ ড্রাগ যেটা দিয়ে হিউম্যান জিনে মিউটেশন ঘটানো হয়। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। বাইরে থেকে দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে এই জীর্ণ ভগ্নস্তূপের ভিতরে তিলে তিলে এমন একটা পৈশাচিক গবেষণাগার গড়ে তুলেছে সায়েন্টিস্ট নকুল রক্ষিত। ঘরের পিছন দিকটায় চোখ পড়তেই এবার আমরা তিনজনেই সেখানে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে পড়লাম। দেওয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড় করানো আছে কতগুলো প্রমাণ সাইজের কাঁচের গোটা 12 লম্বা লম্বা চেয়ার, আর তাদের মধ্যে অচৈতন্য অবস্থায় সেই সবুজ রাসায়নিক তরলের মধ্যে ভেসে রয়েছে কতগুলো ছোট ছোট মানুষের বাচ্চার দেহ। ছেলে মেয়ে মিলে মোট 11টা নিথর দেহ। তাদের প্রত্যেকের চোখ বন্ধ। তারা যেন কোনো এক যন্ত্রণাহীন তেপান্তরের মাঠের ওপারে স্বপ্নের দেশে গভীর ঘুমে আচ্ছন্ন। এদের প্রত্যেকের চেহারার উপরের ভাগ মানুষের মতো সম্পূর্ণ অনাবৃত, কিন্তু কোমরের নিচের পায়ের হাড়গুলোতে এক বীভৎস বদল এসেছে। হাড়গুলো সরু হয়ে মাছেদের লেজের মতো একটা বিন্দুতে এসে মিশে গেছে। উরু থেকে নিচের অংশ মাছেদের মতো পুরু সোনালি রূপলি আঁশে ঢাকা। এই চেম্বারগুলো থেকে কতগুলো লম্বা লম্বা পাইপ বেরিয়ে এসে ইছামতির তটের দিকে চলে গেছে। মনে হয় নদীর জল ডাইরেক্ট এসে এই সবুজ তরলের সাথে নির্দিষ্ট মাত্রায় ধীরে ধীরে মিশে যেতে থাকে, যাতে প্রাণীরা শ্বাস নিতে পারে। গোটা ঘরটায় ছেয়ে আছে একটা কড়া এবং অস্বস্তিকর কেমিক্যালের গন্ধ। এই নকুল রক্ষিত লোকটা যে কেবল প্রতিভাবান নয়, বরং একজন বদ্ধ উন্মাদ, সেটা আর বুঝতে বাকি রইল না। গোপনে সুস্থ স্বাভাবিক ছেলে মেয়েদের ধরে এনে
তাদের ওপর মারমেইড সিনড্রোমের ড্রাগ ইনজেক্ট করে সে পৃথিবীর বুকে নতুন এক প্রজাতি তৈরির নেশায় মেতেছে। আমার পাশ থেকে ছুটে গিয়ে জ্যোতির্ময় সেই কাঁচের কক্ষগুলোর সামনে এসে দাঁড়িয়ে পকেট থেকে একটা ছোট নোটবুক বার করে কি যেন মিলিয়ে নিতে নিতে বিড়বিড় করে বলল, অভিক, হেমেন্দ্রদা, একবার এদিকে আসুন। এই যে আনবিলিভেবল, গ্রাম থেকে যে কটা বাচ্চা গায়েব হয়েছিল তাদের প্রত্যেকের ছবি আর ডিটেলস আমার এই নোটবুকটায় লেখা ছিল। সবকটা ফেস মিলে গেল, শুধু একটা খাঁচা ফাঁকা। আমার আর বুঝতে বাকি রইল না সেই ফাঁকা কক্ষটা মৎস্যকন্যা ঝিন্টি, যে অসীম সাহসে ভর করে কায়দা করে এই পৈশাচিক বন্দিদশা থেকে পালিয়ে যেতে পেরেছিল। কক্ষগুলোর ভেতর সেই কচি মুখগুলোর অসহায়তা দেখে রাগে আমার শরীরে রক্ত টকবক করে ফুটতে শুরু করল। হিমুদা কিছু বলতে যাওয়ার জন্য সবে মুখ ফাঁক করেছিল। এমন সময় প্রাসাদের বাইরের দিক থেকে হঠাৎ একটা তীক্ষ্ণ জান্তব চিৎকার ভেসে আসতেই আমরা সবাই চমকে উঠলাম। সে চিৎকার সাধারণ কোনো বন্য পশুর নয়, যেন নরকের কোনো অতৃপ্ত আত্মা আক্রোশে ফেটে পড়েছে। সে চিৎকার শুনে মুহূর্তে আমার গায়ে রক্ত জল হয়ে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গেই আকাশ ফাটিয়ে আরও একটা অমানসিক যন্ত্রণার চিৎকার ভেসে এলো তটের দিক থেকে। আমরা তিনজনেই কাঠ হয়ে ওখানে দাঁড়িয়ে রইলাম। এই দ্বিতীয় গলার স্বর আমাদের খুব চেনা, ওটা বুধনের আর্তনাদ। প্রাসাদের পেছনের দিকের ভাঙা জানলাটা কোনো মতে টপকে ইছামতির তটের দিকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে আসতে আমরা দেখতে পেলাম কিছু দূরে কুয়াশার চাদর ভেদ করে জলের মধ্যে যেন একটা কালো পাহাড়ের খণ্ডযুদ্ধ শুরু হয়েছে। নদীর পাড়টা তখন থমথমে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। একটু এগিয়ে যেতেই ধাক্কা খেলাম দূরেই রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহে নিথর চোখে কাদার ওপর উল্টে পড়ে আছে বুধন। পেটের মাঝখান থেকে কেউ তীক্ষ্ণ কিছু দিয়ে আড়াআড়িভাবে চিরে ফালা ফালা করে দিয়েছে। পাশেই একটা বিশাল চুম্বকের গায়ে গিয়ে সজোরে আটকে আছে ওর হাতের সেই অমোঘ লোহার হাড়পুনটা। আমরা আরও একটু দৌড়ে এগিয়ে আসতেই চাঁদের ঝকঝকে আলোয় সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পেয়ে পাথরের মতো থমকে দাঁড়ালাম। একটা হাত 15 উঁচু পাহাড়ের মতো কালো দেহ নিয়ে যে অদ্ভুত দর্শন জীবটা দুদিকে বিশাল দুটো হাত ছড়িয়ে গর্জন করছে, তার দেহের উপরের অংশটা মানুষের মতো হলেও কোমরের নিচ থেকে মাছের কালো মোটা মোটা আঁশে ঢাকা। দুহাতের তীক্ষ্ণ নখের ফাঁক দিয়ে গড়াচ্ছে তাজা লাল রক্ত। হাতের আঙুলগুলো হাঁসের পায়ের মতো পাতলা চামড়া দিয়ে জোড়া। মাথার থেকে একরাশ খয়েরি চুল নেমে ঘাড় পর্যন্ত এসেছে। পিঠের উপরে শোভা পাচ্ছে মাছের মতো প্রকাণ্ড পৃষ্ঠ পাখনা। কপালের নিচ থেকে মুখের সামনেটা মাছের মতো লম্বাটে। মাথার পাশে দুটো লাল লাল চোখে যেন গনগনে আগুন জ্বলছে। কানের জায়গায় হাওয়ায় ওঠানামা করছে দুটো বিরাট কানকো। অদ্ভুতভাবে সেই দানবীয় মুখের ঠিক সামনে তখনও ঝুলে আছে নকুল রক্ষিতের সেই পাতলা গোঁফের রেখা। তার ঠিক গলার কাছটায় একটা চেনে লকেটে বাঁধা রয়েছে ছোট্ট একটা শিশি। তাতে জ্যোৎস্নায় চকচক করছে সেই মারণ নীল তরল। প্রাণীটার মুখের চোয়ালটায় বড় বড় তীক্ষ্ণ দাঁত, আর সেই দাঁতে এসে মুখে করে কামড়ে ধরে আছে ঝিন্টির উড়ুর নিচের অংশের পুচ্ছ পাখনাটা। ঝিন্টি সেই জাঁতাকল থেকে পালানোর জন্য মৃত্যু যন্ত্রণায় প্রাণপণ ছটফট করছে। বিশাল প্রাণীটার চোয়ালের দুটো কষ বেয়ে গড়িয়ে পড়ছে ঝিন্টির তাজা রক্ত। সে এক অসহনীয় পৈশাচিক দৃশ্য। আমাদের আর বুঝতে বাকি রইল না যে ওই নীল অ্যান্টিডোট নকুল রক্ষিতের মনুষ্য দেহটাকে একটা খ্যাপা মৎস্য দানবে পরিণত করে দিয়েছে। আমরা তিন মূর্তি ওখানে দাঁড়িয়েই ঠান্ডা হাওয়ায় আর মৃত্যুর আতঙ্কে ঠকঠক করে কাঁপতে লাগলাম। প্রাণীটা এবার একটা কাণ্ড করল। মুখটা ঘুরিয়ে এক ঝটকায় ঝিন্টির অচৈতন্য রক্তাক্ত দেহটাকে চরের কাদা মাটিতে ছুঁড়ে ফেলল। ধপ করে এসে ঝিন্টির দেহটা কাদায় গেঁথে গেল। জ্যোতির্ময় নিজের প্রাণের মায়া ত্যাগ করে সঙ্গে সঙ্গে সেই দিকে ছুটে গেল। প্রাণীটার মুখে এখনও লেগে আছে ঝিন্টির পুচ্ছ পাখনার কিছুটা ছিঁড়ে যাওয়া মাংসল অংশ। সে মনে হয় এতক্ষণে আমাদের উপস্থিতি বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে একটা তীব্র গম্ভীর গর্জন করে উঠল।
আমরা থর থর করে কেঁপে উঠলাম। আমাদের নাকে ঝাপটা মারছে একটা কড়া পচা আঁশটে গন্ধ আর রাসায়নিকের উগ্র বাষ্প। আমার গা গুলিয়ে উঠল। পিশাচের মতো মৎস্য দানবটা তখন তীক্ষ্ণ গর্জন করে জ্যোতির্ময়কে লক্ষ্য করে চরের দিকে হেঁচড়ে উঠে এলো। ভয়ার্ত চোখে আমি লক্ষ্য করলাম সেটার কোমরের পাশ থেকে বেরিয়ে এসেছে দুটো শক্তিশালী আঁশে ঢাকা পা। আঙুলগুলো হাঁসের পায়ের চামড়ার মতো জোড়া। আঙুলের তীক্ষ্ণ নখ কাদা মাটিতে থপথপ করে বসিয়ে প্রাণীটা হিংস্রভাবে এগিয়ে আসতে লাগলো। হিমুদা এই সময় একটা অভাবনীয় কাণ্ড করল। বোধনদের বাড়ি থেকে ফেরার সময় প্যান্টের পকেটে করে কতগুলো তাজা শশা নিয়ে এসেছিল, হয়তো কোনো পুরনো লোকগাঁথার কথা মাথায় রেখে। সামনে এগিয়ে এসে সেগুলোকে লক্ষ্য স্থির করে বিশাল প্রাণীটাকে ছুঁড়ে ছুঁড়ে ওকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করতে লাগলো হিমুদা। শশার লোভে নাকি কেবল রাগের চোটে জানা নেই, প্রাণীটার ভাঁটার মতো লাল চোখ দুটো এবার জ্যোতির্ময়ের দিক থেকে সরে হিমুদার উপর এসে আটকে গেল। এবার মনে মনে প্রমাদ গুনলাম আমি। হিমুদার হাতে শশা আর একটাও অবশিষ্ট নেই, হাতে শুধু একটা মাত্র ক্ষীণ টর্চের আলো। এদিকে আমিও সম্পূর্ণ নিরস্ত্র। মৎস্য দানবটা একবার আমাদের নাগাল পেলেই ওই তীক্ষ্ণ নখ বসিয়ে বুধন আর ওর মৃত সঙ্গীদের মতো আমাদেরও চিড়ে ফেলবে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। ঝিন্টির বলে দেওয়া কথাগুলো একবার মনে মনে বিদ্যুৎ বেগে স্মরণ করে মুহূর্তে আমার কর্তব্য স্থির করে নিলাম। বুধনের মৃতদেহের পাশের বিশাল কালো ম্যাগনেটটার গায়ে ওর সেই তীক্ষ্ণ হাড়পুনটা তখনও গেঁথেছিল। আমি কুয়াশা আর পিছল কাদামাটি ঠেলে সোজা সেদিকে দৌড়ে এলাম। তারপর শক্তিশালী চুম্বকটার গায়ে একটা পা দিয়ে ঠেস দিয়ে গায়ের জোরে হাড়পুনটা আলাদা করার জন্য দুহাতে টানতে লাগলাম। এই কনকনে শীতেও আমার সর্বাঙ্গ তখন দরদর করে ঘামে ভিজে উঠেছে। বেশ কিছুক্ষণ মরিয়া টানাটানির পর অবশেষে সেটা একটা হ্যাঁচকা টানে চুম্বকটার গা থেকে খুলে আলাদা করে নিলাম। তারপর সেই ভারী অস্ত্রটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে ছুটে গেলাম হিমুদার দিকে। হিমুদা ততক্ষণে পেছন দিকে সরতে সরতে পা পিছলে কাদামাটির ওপর উল্টে পড়েছে। আর আধা মাছ আধা দানবের মতো দেখতে নকুল রক্ষিতের সেই হিংস্র জানোয়াররূপী পিশাচটা তখন দুটো হাতের করাল থাবা মেলে হিমুদার ওপর প্রায় ঝুঁকে পড়েছে। ঝাপসা আলোয় দেখতে পেলাম ওর খসখসে ঘাড়ের কাছে অস্পষ্ট হয়ে জলজল করছে একটা খোদাই করা ট্যাটু, জোডিয়াক সাইন টরাস। সেই উন্মত্ত ভয়াল দর্শন প্রাণীটার আঙুলের তীক্ষ্ণ নখগুলোতে চাঁদের আলো পড়ে হীরের মতো চকচক করছে। যে কোনো মুহূর্তে সেটা নেমে এসে হিমুদার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিতে পারে। আমি কালবিলম্ব না করে একটা বুক ফাটা চিৎকার করে দিয়ে ছুটে এসে হাড়পুনটা প্রাণীটার গলা লক্ষ্য করে বাগিয়ে ধরে হিমুদাকে আড়াল করে দাঁড়ালাম। আমার ধমনীতে যেন তখন কোনো আদিম অসুরের শক্তি ভর করেছে। প্রাণীটা বোধহয় আমার এরকম রুদ্রমূর্তি দেখে একটু ভ্যাবাচাকা খেয়ে মুহূর্তের জন্য থমকে গেছিল, আর ওইটুকু সময়েরই সদ্ব্যবহার করে ফেললাম আমি। হাত দুটো শক্ত করে বাড়িয়ে তীক্ষ্ণ হাড়পুনের লোহার ফলাটা গায়ের সমস্ত জোর একত্র করে সোজা বিঁধিয়ে দিলাম প্রাণীটার গলা আর সেই নীল শিশিটা লক্ষ্য করে। সেটার গলা চিরে একটা অমানসিক যন্ত্রণার তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো। গলার নরম মাংস ভেদ করে ঢুকে গেল তীক্ষ্ণ ফলাটা। গলায় আটকানো চেন থেকে কাঁচের ছোট্ট শিশিটা ভেঙে চুরমার হয়ে তখন সেই নীল তরল বেরিয়ে এসে সরাসরি নকুলের রক্তে আর হাড়পুনের ফলায় মিশে গেল। সেই তাজা রক্ত গলগল করে বেরিয়ে এসে আমাকে আর হিমুদাকে যেন কোনো এক বিভৎস হোলি খেলায় লাল রঙে স্নান করিয়ে দিল। আমি হাড়পুনটা ঠেলার সময় পেছন ঘুরে লক্ষ্য করলাম ইতিমধ্যেই প্রচণ্ড ভয়ে ও উত্তেজনায় জ্ঞান হারিয়েছে হিমুদা। আমি শরীরের শেষ শক্তিটুকু দিয়ে প্রাণীটাকে পেছন দিকে ঠেলে দিলাম। গলায় হাড়পুন বিঁধে একটা অমানসিক চিৎকার করে ছটফট করতে করতে বিশাল ঢেউ তুলে ইছামতির ঘোলা জলে উল্টে পড়ল দানবরূপী নকুল রক্ষী। চারদিকের দ্বীপটায় এবার যেন একটা ছোটোখাটো ভূমিকম্প হতে শুরু করেছে। ল্যাবরেটরির ভেতর থেকে তীক্ষ্ণ শব্দ করে একটা বিপদ সংকেত বা সাইরেন বাজতে লাগলো। সেই সাইরেনের আওয়াজ এতটাই কান ফাটানো যে আমার শরীরটা একবার থরথর করে কেঁপে উঠল। চোখে সর্ষে ফুল দেখলাম যেন। আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। নাকে একটা মাতাল করা তীব্র রাসায়নিক গন্ধ এসে লাগলো। দু হাতে কান চেপে ধরে ফিশ আইল্যান্ডের ভেজা কাদামাটিতে আছড়ে পড়লাম আমি। ব্যাস, তারপর সব জমাট অন্ধকার।
আমার যখন জ্ঞান ফিরল তখন চারপাশে ভোরের কাঁচা রোদ ফুটে গেছে। কুয়াশা অনেকটা কেটে গিয়ে নদীর জল রূপলি দেখাচ্ছে। চোখ মেলে চারপাশে তাকাতেই কাল রাতের সেই প্রলয়ঙ্কর ঘটনাটা মনে পড়ে গেল। গায়ে মাথায় হাত দিতেই বুঝলাম রক্ত শুকিয়ে শরীরের সাথে কাপড় কালচে হয়ে সেঁটে গেছে। আমার ঠিক পাশেই রক্তস্নাত হিমুদার বুকটা অল্প অল্প ওঠানামা করছে। আমি একটা পরম স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ধীর পায়ে উঠে দাঁড়িয়ে ইছামতির বিস্তৃত জলরাশির দিকে তাকাতেই আমার সমস্ত শরীর শিউরে উঠল। কিছু দূরে শান্ত জলের উপর আগের মতোই নোঙর করা আছে বুধন্তের সেই ডিঙি নৌকোটা, আর হাত দুয়েক দূরেই তীরের কাছে জলের ওপর ভাসছে নকুল রক্ষিতের বিভৎস ক্ষতবিক্ষত মানুষের দেহটা। দানব রূপ আর নেই। গলার কাছ থেকে গাঢ় রক্ত বেরিয়ে এসে জলের কিছুটা অংশ এখনও লাল রঙে রাঙিয়ে দিচ্ছে। দুটো বড় কাক সেই ভেসে চলা নিথর মৃতদেহটার উপর উড়ে এসে বসে ঠোঁট দিয়ে খুবলে খুবলে নকুলের দেহ থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। প্রকৃতির বিচার শেষ হয়েছে। আমি এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো চোখ মেলে তাকাতেই কিছু দূরে জ্যোতির্ময়কে অজ্ঞান অবস্থায় কাদামাটির ওপর শুয়ে থাকতে দেখে সেদিকে ছুটে গিয়ে ওর নাড়ি পরীক্ষা করে বুঝলাম শরীরে এখনও প্রাণ আছে। জ্যোতির্ময়ের থেকে হাত তিনেক দূরেই কাদার ওপর উল্টে পড়ে আছে ঝিনটির নিরাভরণ শরীরটা। চোখ বন্ধ, কিন্তু বুকটা অল্প ওঠানামা করছে। আমি অবাক চোখে লক্ষ্য করলাম ইছামতি নদীর জলে ওর পুচ্চ পাখনার যে ছেঁড়া অংশটা ডুবেছিল সেটা এখন আর পাখনা নেই। নীল অ্যান্টিডোট আর নকুলের মৃত্যুর প্রভাবে কোমরের নিচ থেকে কিশোরী ঝিনটির পুরনো মানুষের আকৃতি ফিরে এসেছে। শুধু পায়ের কাছে একটা জখম থেকে লাল রক্ত বেরিয়ে এসে ইছামতির জলে মিশে যাচ্ছে। সেই ছোট্ট ঘুমন্ত মুখটা কি অসম্ভব মায়ায় ভরা, যেন এক দীর্ঘ দুঃস্বপ্ন শেষে সে বাড়ি ফেরার স্বপ্ন দেখছে। আমি কিছুক্ষণ সেই মায়াবী দৃশ্যের দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম। তারপর হাঁটু গেড়ে নিচু হয়ে বসে আমার গায়ের পশমি চাদরটা দিয়ে ঝিনটির অনাবৃত দেহটা সযত্নে ঢেকে দিলাম। পকেট থেকে ধুলো মাখা রুমালটা বার করে সেটা দিয়ে পায়ের ক্ষতর স্থানটা শক্ত করে বেঁধে দিলাম, যাতে আর রক্ত না বেরোয়। ঝিনটির গলার লকেটের সেই নীল পাথরটায় ভোরের সূর্যের প্রথম রশ্মি প্রতিফলিত হয়ে আমার চোখে লাগতেই আমি আবার উঠে দাঁড়ালাম। মনের মধ্যে একটা নতুন আশঙ্কা দানা বেঁধেছিল। আমি এক দৌড়ে ভেঙে পড়া প্রাসাদের পেছনের জানলাটা টপকে সেই অভিশপ্ত গবেষণাগারের ভেতরটায় চলে এলাম। দেখলাম সিলিংয়ের পাইপগুলো ফেটে গিয়ে লম্বা লম্বা কাঁচের কক্ষগুলোর তরলে স্বচ্ছ ইছামতির জল হুড়মুড় করে এসে মিশে যাচ্ছে। ভেতরের তরলে সেই উগ্র সবুজ রং এখন আর নেই। নকুল রক্ষিতের গলায় বাঁধা সেই প্রধান শিশি থেকে নীল অ্যান্টিডোট চুইয়ে ইছামতির জলে মিশে গিয়েছিল কাল রাতে। আর সেই জলের সংস্পর্শেই হয়তো কাঁচের কক্ষে বন্দি অবস্থায় ছোট ছোট ছেলেমেয়েগুলো ওদের সেই জন্মগত পুরনো দেহের আকৃতি ফিরে পেয়েছে। গোল গোল চোখে আমি লক্ষ্য করলাম 11টা শিশুর কোমরের নিচ থেকে অংশটুকু এখন আর মাছেদের মতো সংকুচিত বা আঁশটে নেই। পরিবর্তে সেখানে উঁকি দিচ্ছে তাদের স্বাভাবিক মানুষের পায়ের অংশ। কারো কারো আঙুলগুলো থরথর করে নড়ছে। হঠাৎ চারপাশের নিস্তব্ধতা ভেঙে কাছেই মোহনার দিকে কোথাও ক্যাঁ ক্যাঁ করে একটা নাম না জানা শিকারী পাখি কর্কশ্বরে ডেকে উঠল, যেন জানান দিল ইছামতির বুক থেকে এক পৈশাচিক অভিশাপের মুক্তি ঘটেছে আজ। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক আকাশদীপ গড়গড়ির কলমে মৎস্য কন্যার রহস্যভেদ। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো এবং এই সিরিজের যদি আরও গল্প শুনতে চান তবে কমেন্ট করে বলে যান। আমরা আরও তাড়াতাড়ি এই রকম অনেক কটি গল্প আনবো, কথা দিলাম। গল্পটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু। জোরাজোরি নেই, ভালো লাগলে তবেই করবেন। তাহলে ভালোবাসা নেবেন সবাই, আর খুব ভালো থাকবেন।